হবে জুলাই সনদের উপর ভিত্তি করে, এবং এই জুলাই সনদের মধ্যে রয়ে গেছে আমাদের সংবিধান সংশোধনের একটা ব্যাপার। সংবিধানকে সংশোধন করতে হবে, এই কথা বলা হয়েছে জুলাই সনদে। এখন আপনি সংবিধানটা কিভাবে সংশোধন করবেন? এটা তো একটা সরকারের একটা আদেশ দিল, যে আদেশটা নিয়ে রাষ্ট্রপতি সিগনেচার করলেন এবং এটা অধ্যাদেশ হয়ে গেল। এই অধ্যাদেশ দিয়ে তো আর সংবিধান সংশোধন করা যাবে না। সংবিধান সংশোধন করার জন্য দরকার হলো একটা পার্লামেন্ট, যে পার্লামেন্ট তার 2/3 সদস্যের ভোটে সেই সংবিধানকে সংশোধন করবে। কিন্তু আগামীতে যে সরকার আসবে তারা 2/3 সদস্যের ভোট দিয়ে সংবিধান সংশোধন করবে, এবং সেই সংশোধনগুলো কি হবে তা নিয়ে একটা বিতর্ক এবং একটা অবিশ্বাস কিন্তু রয়ে গেছে। এই জন্যই জুলাই সনদটা হয়েছে, যে জুলাই সনদের যে সংবিধানের যে সংশোধনের কথা বলা হয়েছে সেগুলো করতে হবে। কিন্তু সেটা করার জন্য এখন আবার দাবি উঠেছে যে গণভোট করতে হবে। কেন? যারা নতুন সংসদে আসবেন আগামী সরকারে, তারা সেই সংশোধনী যদি না করেন, এই অবিশ্বাস থেকে তারা এখনই গণভোটের মাধ্যমে এই বিষয়টাকে পাশ করাতে চায়। এখন গণভোট কি এভাবে সম্ভব? গণভোট হলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? এই সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি, কিন্তু সমস্যা হলো আমরা যখন আলোচনা করি আমাদের সে আলোচনা থাকে কমন সেন্সের উপর ভিত্তি করে। হয়তো টুকটাক আইন কানুন বুঝি, যতটুকু বুঝি তার উপর আলোচনা করি, কিন্তু গভীরভাবে আলোচনা করতে গেলে একজন আইনজ্ঞের দরকার। এবং সেজন্যই আজকে আমরা একজন আইন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানিয়েছি এই বিষয়গুলো কথা বলার জন্য। আমাদের আজকের অতিথি অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ ডক্টর শাহজাহান সাজু। ডক্টর শাহজাহান সাজু, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দেখেন, এই কিছুদিন যাবত, এই গত 5ই আগস্টের পরে, গত বছরের পরে, এই যে জুলাই সনদের বিষয় নিয়ে যে গণভোটের ব্যাপারটা নিয়ে এত আলোচিত হচ্ছে, তো আমি এই গণভোটটাই আসবো, কারণ অর্ডিন্যান্সের ব্যাপারটা অনেকেই বুঝে গেছেন যে অর্ডিন্যান্সের মেয়াদটা হচ্ছে পরবর্তী সংসদ যখনই নির্বাচিত হয়ে আসে সেই সংসদে প্লেস করলে এটা পাস হতেও পারে, নাও হতে পারে, তাহলে এটার আয়ুষ্কাল শেষ। আর যদি প্লেস না করে যেই দল ক্ষমতায় আসবে তারা, তাহলেও শেষ। এখন প্রশ্ন হচ্ছে, ঠিক আছে, অর্ডিন্যান্স ব্যাপারটা এখন সবাই বুঝে গেছে। এখন আপনারা বিশেষ করে জামাত ইসলামের দাবিটাই হচ্ছে সবচেয়ে বড়, সেটা হচ্ছে তারা গণভোট চায়। কিন্তু আমি এ প্রসঙ্গে বলতে চাই যে বাংলাদেশে গণভোটের ইতিহাস কিন্তু 3টা। এখন প্রথম গণভোট হয় আপনার ধরেন 1977 সালে প্রথম গণভোট হয় জিয়াউর রহমানের সময়। সেই জিয়াউর রহমানের সময় যে সামরিক শাসনটা হয় সেটা হচ্ছে 30শে মে 1917 সালে সামরিক শাসন হয়, যে রাষ্ট্রপতি, তিনি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকবেন কি থাকবেন না, এবং তার পলিসি সমর্থন করেন কিনা, এই একটা হলো। সেটা রেফারেন্ডাম হলো, এটা জানেন 98.4% উপস্থিতি হলো, এবং ভোটও পেলো প্রায় 80%-এর উপরে, এরকম একটা, যাক এগুলো তো ধারণাগত, এরকমই হবে। তারপরে আপনি একটা গণভোট হলো, তারপরে আবার 1982 সালের 24শে মার্চ যখন আবার এরশাদ সাহেব ক্ষমতায় আসলেন, তখন তিনি আবার 85 সালে এসে একটা রেফারেন্ডাম দিলেন। কিসের ভিত্তিতে? যে এই সামরিক সরকার যিনি ক্ষমতায় আছেন, এটা পরবর্তী পার্লামেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত উনি কন্টিনিউ করতে পারবেন কি না। এখন এই দুইটা কিন্তু গণভোটটা হয়েছিল 77 সালে, সে জিয়াউর রহমান সাহেবের গণভোটেও কিন্তু তখন কিন্তু সংবিধান সাসপেন্ড ছিল, সংবিধানের কোনো কার্যকারিতা ছিল না। যেহেতু মার্শাল ল প্রোক্লামেশন দিয়ে সংবিধানকে সাসপেন্ড করার কারণে সংবিধানের কোনো ধারা, কোনো আর্টিকেল, কোনো কিছু কিন্তু কার্যকর ছিল না। সেখানে সুপ্রিম ল ছিল মার্শাল ল, বা সুপ্রিম ল ছিল প্রেসিডেন্সিয়াল ফরমান, মার্শাল ল ফরমান। তো সেইটা দিয়ে ওটা করা হয়েছে। এবং এই রেফারেন্ডাম যখন হয়, তারপরে দেখেন এইটা কিন্তু রেটিফিকেশন হয় 1979 সালে সংসদে। তার মানে হচ্ছে ওখানে কিন্তু রেফারেন্ডামটার অ্যাকসেপ্টেন্সের কথা বলা হয়নি আলাদা করে। ওখানে বলা হয়েছে যে ওই রেজিমের সময় যত আইন কানুন, গণভোট, প্রজ্ঞাপন, বিল যা কিছু আছে এগুলো সংসদ অনুমোদন দিল। তার মানে তখন এটা সংসদ প্রণীত আইন হয়ে গেল। তো কাজেই তারা সেভ হয়ে গেল। পরবর্তীতে আবার যখন 82 সালে এরশাদ সাহেব 24শে মার্চ ক্ষমতায় আসলেন, তখন তিনি চালাচ্ছিলেন, এবং তখন তিনি আরেকটা রেফারেন্ডাম দিলেন। কি জন্য? কারণ সে তো সামরিক সরকার, এখন তার তো জনগণের সাপোর্ট লাগবে। তখন তিনি কি করলেন? সেই সামরিক শাসনের সময়
উনি এসে 1985 সালের 21শে মার্চ সম্ভবত উনি একটা রেফারেন্ডাম দিলেন। তো সেই রেফারেন্ডামে আপনার ওইরকম 90-95% ভোট পেল, 88% আপনার টার্ন ওভার এরকম ছিল। সংখ্যাগুলো মানে আমি ধারণাগত বলছি, এগুলো একেবারে স্ট্যাটিস্টিক্স বলছি না। তো গেল দুইটা, কিন্তু ওইটাও কিন্তু 86 সালে তিনি যখন সংসদ নির্বাচন দিলেন, 86 সালে যখন নির্বাচন দিলেন, সেই নির্বাচন তখন কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্মে গভর্নমেন্টে ছিল। এবং এই প্রেসিডেন্সিয়াল ফর্মের গভর্নমেন্টটা তো আপনারা জানেন 1975 সালের 25শে জানুয়ারি শেখ মুজিবুর রহমান সাহেব উনি কিন্তু ওই সর্বময় ক্ষমতার, পত্রিকার হেডলাইন ছিল যে তিনি সর্বময় ক্ষমতার অধিকারী হলেন, পত্রিকার হেডলাইন। এটা হচ্ছে যে প্রেসিডেন্টই সবকিছু নিয়ন্ত্রণ করবে, সবকিছু প্রেসিডেন্টের হবে, এবং চিফ এক্সিকিউটিভ যে প্রধানমন্ত্রী তিনি তার অধীনে থাকবেন, ক্যাবিনেটটা তার অধীনে থাকবে। ভালো, তো ঠিক আছে, প্রেসিডেন্ট ফরম্যাট জিয়াউর রহমান সাহেব সেটাই চালালেন, এরশাদ সাহেব চালালেন। তারপরে আবার উনি রেফারেন্ডাম দিয়ে এরশাদ সাহেব ক্ষমতায় থাকবেন কিনা এবং তার প্রণীত যে আইন কানুন এবং নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি ক্ষমতায় থাকতে পারবেন, এই মর্মে রেফারেন্ডাম করলেন। তখনও কিন্তু সংবিধান সাসপেন্ড অবস্থায় ছিল, সংবিধান কিন্তু তখন কার্যকর ছিল না। তাহলে দুইটা গণভোট হলো সামরিক শাসনের অধীনে, এটা সাংবিধানিক কোনো বিষয় ছিল না। পরবর্তীতে যখন গণ অভ্যুত্থান 1990 সালের অভ্যুত্থানের পরে যখন সংবিধান ফেরত আসলো, তখন 1991 সালে আরেকটা রেফারেন্ডাম হলো। সেই রেফারেন্ডামটা হলো আপনার কি, যে এই রাষ্ট্র কি আপনার সাংবিধানিক, এটা কি মানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট চলবে, নাকি এইটা আপনার ওই রাষ্ট্রপতি শাসিত সরকার চলবে, সেটাও একটা রেফারেন্ডাম। সেখানেও এরকম প্রচুর ভোট, 90%, 80%। কারণ গণভোটে কি হয় আপনারা ভালো করেই জানেন রেফারেন্ডামে। সেটা হয়েছিল 15ই সেপ্টেম্বর 1991 সালে, হলো প্রেসিডেন্সিয়াল ফর্ম গভর্নমেন্ট হলো। হ্যাঁ, তারপরে এই যে চললো, এখানে আমরা এখন পরবর্তীতে 2011 সালে পঞ্চদশ সংশোধনী দিয়ে, যেটাতে আপনার কেয়ারটেকার গভর্নমেন্টটা বাতিল হয়ে গেল কিন্তু পঞ্চদশ সংশোধনীতে, এবং সেইখানে এই গত শেখ হাসিনা সরকার উনি 2011 সালে সংবিধান সংশোধন করে বলবেন সংবিধান সংশোধনের বিধান হলো যে 2/3 মেজরিটি দিয়ে সংবিধান সংশোধন করতে হবে। গণভোটের অস্তিত্ব কিন্তু আর কোথাও থাকলো না। তাহলে এখন যে জামাতে ইসলাম সবচেয়ে বেশি সোচ্চার, এর মধ্যে এনসিপিও আছে, আরো দুই একটা দল থাকতে পারে, তারা গণভোটটা চাচ্ছেন। সংবিধানে কি গণভোটের কোনো বিধান আছে? আচ্ছা, তারপরে আরেকটা কি শুনলাম, আমরা তো রাজনীতি করি না, পত্র পত্রিকা দেখি আর 40-42 বছর এই জুডিশিয়ারি নিয়েই তো কাজ করি। এখন যদি সেদিন দেখলাম, এটা আমি বুঝি না, এর তো জ্ঞানী গুণী মানুষগুলো, আমরা তো কম জ্ঞানী, কিন্তু এই জ্ঞানী মানুষরা বললেন কি, আমরা কনসেনসাসে আসব এবং 270 দিনের মধ্যে যদি সংবিধানে এটা সন্নিবেশিত না হয়, তাহলে অটোমেটিক সংবিধানের সন্নিবেশিত হয়ে যাবে। আচ্ছা, এই সংবিধানের কোন আর্টিকেলের আওতায় এটা আছে? এটা তো কোথাও নাই। তো এই পাগলামিগুলো কেন করে? এবং জামাত ইসলামী কিন্তু বেশি করে। আর করলো, তাহলে এই আরেকটা ব্যাপার আমি ধরে নিলাম যে না, আমরা সবাই কনসেনসাসে আসছি। কনসেনসাস ইজ ওয়ান থিং, আন্দোলন সংগ্রাম ইজ ওয়ান থিং, বললেনও কথা, কিন্তু সংবিধানে যখন এটা সন্নিবেশিত হবে, তখন যারা ক্ষমতায় থাকবে তারা কোয়ালিশন করেই হোক অথবা এককভাবেই 2/3 মেজরিটি হোক, কোয়ালিশন হলেও হবে, সংসদের 2/3 সদস্যের উপস্থিতিতে, সমর্থনে সংবিধান সংশোধন হবে। তো তাহলে আর কোথায় আছে? আপনি ওই 270 দিন পরে অটোমেটিক হয়ে যাবে কিভাবে? সংবিধান সংশোধন করতে হবে না? তাহলে এই অর্থহীন কথাবার্তা। আর আমি একটা কোথায় বলেছি দেখেন, আমি যখন 13 সালে ইলেকশন কমিশনে ছিলাম 17 সাল পর্যন্ত, তখন নির্বাচনী খরচ হতো 600 কোটি টাকা। আর এখন দ্রব্যমূল্য বৃদ্ধি, ইলেকশন ম্যাটেরিয়ালস কেনা, সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিডিপি, গ্রাম পুলিশ, তারপরে আমাদের রিটার্নিং অফিসার, তারপরে আমাদের এই ডিসিএসপি সবাইকে মোবিলাইজ করা, কোস্ট গার্ড দিয়ে এখন নাকি 2,500 কোটি টাকা খরচ হবে। তো এই 2,500 কোটি টাকা খরচ, এই দেশের দুর্দিনের অর্থনীতির দুরবস্থার কথা জানেন। তারপরে এই গণভোটটা করে 2,500 কোটি টাকা খরচ করার ফলাফলটা কি? অর্ডিন্যান্সের যে অবস্থা, এটাও তো তাই। তাহলে আমার এইটা করে লাভটা কি হলো? এই সরকারটা তো সংবিধানকে স্থগিত করে নাই, বাতিল করে। যে একটা সাংবিধানিক সরকারের অধীনে একটা অসাংবিধানিক কাজ তারা কেন করছেন?
এখন ব্যাপার হচ্ছে যে আমরা কি বলি, আমাদের দেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলা যারা, তাদের কি সারা বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলোর পিছনে অনেক বড় ধরনের খেলা করে। কেন খেলা করে? কারণ তাদের স্বার্থের প্রশ্ন আছে। যদি তাদের পছন্দের দল ক্ষমতায় আসে, তারা সুযোগ সুবিধা নিবে। যেটা আমরা দেখেছি গত 15-18-16 বছরে, যেই মানে আহ, যেই যেই দেশের সমর্থিত সরকার এখানে ছিল, তারা কি পরিমাণ সুযোগ সুবিধা নিয়েছে পত্র পত্রিকায় দেখেছে। কাজেই স্বাভাবিক, যারা এইখানে এই দলগুলোকে নিয়ে যে ক্ষমতায় আসবে, তার জন্য যার কার বেশি সুবিধা হবে, এই জন্য তারা একটা খেলা করে। তো এই খেলার পিছনে কোন কোন দেশ কারা আছে, বড় বড় দেশ তো আছেই, আপনি জানেন, আমি কোনো দেশের নাম উল্লেখ করতে চাই না। কারণ আমরা 15 বছরে যারা খেলেছে তাদেরটা দেখেছি। এখন আবার কেউ বলে আমেরিকা খেলা করে, রাশিয়া খেলা করে, চায়না খেলা করে। ভালো, খেলতে দেন, গরিব দেশে সবাই খেলে। এখন প্রশ্ন হলো, একটা সাংবিধানিক সরকার যখন ক্ষমতায় থাকে, সংবিধানের বাইরে কিছু করা সম্ভব হয় না। সবচেয়ে আজব বিষয় হলো, আমাদের সংবিধানে কেয়ারটেকার গভর্নমেন্ট শেখ হাসিনা সরকার বাতিল করলেন পঞ্চদশ সংশোধনী দিয়ে। আচ্ছা, তারপরে দেখেন আমাদের আর কেয়ারটেকার গভর্নমেন্ট নাই, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ধারণাটা কিন্তু কোথাও নাই। এই শব্দটি ইম্পোর্ট করা হয়েছে কখন? 5ই আগস্টের পরে। যেহেতু আর কোনো উপায় নাই, 3 দিন তো সরকার ছিলই না, তখন রাইট। একটা জগা খিচুড়ি দিয়ে কোন রকম দেশ তো পরিচালনা করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। তখন তো লুটতরাজ, ডাকাতি, রাহাজানি, খুন, ছিনতাই বেড়ে যাবে, দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে। তখন একটা মন্দের ভালো একটা দিলেন, যে সংবিধানের 106 অনুচ্ছেদে আপিল বিভাগের মতামত নেবেন। ওই মতামতটা, আপনি তো অনেক টকশো করেন, আপনি তো বই পড়েন অনেক বেশি, তারপরে ঢাকা ইউনিভার্সিটির জার্নালিজমের লোক হয়ে আপনি তো বুঝাবুঝি লিড করতেছেন। এখন ওইখানে বলা আছে, যদি মহামান্য যদি রাষ্ট্রপতি কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আইনের ব্যাপারে মানে কোনো ব্যাখ্যা চান, আপিল বিভাগে চাবেন, তারা মতামত দিবে। এখন একটা বিতর্ক হলো, দেখবেন আগে রিট করছে, সে রিটটা যে কারণে হোক, এই দেশে তো মানে উচ্চ ক্ষমতাসীন যারা থাকে, অনেকেই এই দুর্নামটা করে, যদিও আমি বিশ্বাস করতে চাই না। সেটা হচ্ছে যে যেভাবে বলে সেভাবে হয়। তো 106 অনুচ্ছেদে যে 5 জন বিচারপতি আপিল বিভাগে ছিলেন, আমরা যতদিন তখন তারা পলাতক সবাই, তাদেরকে পেলেন কোথায়? তারপরে তারা যেই মতামত দিলেন, সেটা কি প্রপারলি 106-এর আওতায় গেছে? তাহলে মহসিন রশিদ যখন করলেন এইটার, তো সেই কাগজ কই? সে কাগজ তো নাই। শেখ হাসিনার পদত্যাগের কাগজও নাই, আর মতামত যে পাঠানো হয়েছে তার কাগজ কোন পদ্ধতিতে আসছে সেটাও জানি না। কারণ অ্যাটর্নি জেনারেল যখন এটা পাঠালেন, অ্যাটর্নি জেনারেলের নিয়োগের ব্যাপারে যেটা বলা হয়, এটা তো অনুমোদন করবে রাষ্ট্রপতি, একটা এক্সিকিউটিভ গভর্নমেন্ট প্রস্তাবটা পাঠাবে, কারণ সে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্তৃপক্ষ। তখন তো এক্সিকিউটিভ গভর্নমেন্ট ছিলই না। তো এই প্রস্তাব গেল থেকে রাষ্ট্রপতি অনুমোদন করলেন কিভাবে? সেই অ্যাটর্নি জেনারেল সাহেব উনি এই মতামতের ব্যবস্থা করলেন। ভেরি গুড, ভালো কথা। এখন আমাদের দেশ তো চলতে হবে, সেই অন্তর্বর্তীকালীন সরকার দিয়েই চললো। কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে, সংবিধান কিন্তু অন্যান্য সময় মার্শাল ল যখন জারি হয়, সংবিধানকে মার্শাল ল প্রোক্লামেশন দিয়ে সাসপেন্ড করে দিয়ে সংবিধান এরকম সুতা দিয়ে ঝুলিয়ে রাখা হয়। কেন? তখন বলা হয় যে এই প্রোক্লামেশনের অধীনে, মানে প্রোক্লামেশনের অধীনে যে কোনো অনুচ্ছেদ তারা রিভাইভ করবেন, আংশিক রিভাইভ করবেন, যে কোনো অনুচ্ছেদ চালু করবেন অথবা করবেন না। তো কাজেই তখন আর সংবিধানের বাধ্যকতা থাকে না। যখন এই যে গত নির্বাচন কমিশন, হাবিবুল আল সহ নির্বাচন কমিশন, উনি 3 মাসের আগে কেন পদত্যাগ করলেন? উনি আমাকে, আমি যেহেতু 4 বছরের বেশি ছিলাম ওখানে, আমাকে জিজ্ঞাসা করলেন যে সংবিধান তো বহাল আছে, সংসদ আমাদের যে আর্টিকেল 118 থেকে 26 পর্যন্ত যে আছে, সেখানে বলা হয়েছে সংসদ ভাঙ্গিয়া যাইবার, যদি অস্বাভাবিকভাবে ভেঙে যায়, তাহলে পরবর্তী 90 দিনে নির্বাচন করবেন। তাহলে এখন ওনারা যদি, আমি বললাম যে আপনারা যদি ক্ষমতায় থাকেন, তাড়াতাড়ি পদত্যাগ না করেন, তাহলে তো আপনার সংবিধান ভঙ্গের দায়ে আপনাদের বিরুদ্ধে বিচার হবে। আপনাদের সংবিধান ভঙ্গের দায়ে বিচার হবে না? আপনি তো ওত নিয়েছেন সংবিধান রক্ষা করার জন্য। তারা 3 মাসের আগে, আমি বললাম যে বাঁচতে চাইলে তাড়াতাড়ি পদত্যাগ করেন। 5 জন পদত্যাগ করলেন, ভালো, ঠিক আছে, ওনারা বেঁচে গেলেন, সংবিধান ভঙ্গ করেন নাই। কিন্তু সেই সংবিধান তো বহাল আছে। তাহলে এই সংবিধানের আওতায় নতুন 5 জন কমিশনার নির্বাচিত গেলেন, ওখানে জয়েন করলেন, ভালো কথা। আর ওই জয়েন করার পরে, ঠিক আছে, তাদের একটা এক্সপিরিয়েন্স, তারা চলে গেছে, আমরা নতুন আসছি। তাহলে তোমরা পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচনটা করো নাই কেন? তাহলে তোমরা সংবিধান ভঙ্গ করছো, সংবিধান তো এলাই। ওরা রাইট। 3 মাসের ওরা 3 মাসের মধ্যে না পারার কারণে ওরা চলে গেল পদত্যাগ করে।
আপনারা 5 জন যে আসলেন, আপনারা কি 3 মাসের মধ্যে করতে পারছেন? তাহলে আপনি কি সংবিধানের ওথের মধ্যে আছেন? আপনি সংবিধানে এই 5 জন ভায়োলেট করলেন না? আচ্ছা, গেল একটা। এইটা চ্যাপ্টার। এটা প্রশ্ন উঠবে। আর একটা গণব্যাপার পড়বে, মাঝখানে আমি একটা ছোট্ট ব্যাপার স্যান্ডউইচ করি। সেটা হচ্ছে, এই গণভোটটা আপনি করলেন। গণভোট করার পরে যখন এটা কার্যকর হবে না, তো এই অর্থ সম্পদ ব্যয় করে লাভ কি হবে? এইটা যদি করেও থাকেন, 270 দিন করেন আর 500 দিনই করেন, অটোমেটিক হয়ে যাবে। সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে কোনো সংবিধান সংশোধনের বিধান নাই। সংবিধানের 142 ধারাটা পড়ে দেখেন। পঞ্চদশ সংশোধনীতে যেটা করা হয়েছে, আপনি একবার আপনার সামনে আছে। সংবিধানে তো কঠিন কিছু না, মানুষ বলে সংবিধানে নাই। আগে বাঙালিকে হাইকোর্ট দেখাইতো, কারণ হাইকোর্টে মানুষ আসতে পারতো না। ওই নীলফামারী, রংপুর, কক্সবাজার থেকে আসতে যান বের হয়ে যেত। এখন বাসে উঠে চলে আসে। এখন বাঙালির সবাই হাইকোর্ট দেখায়। চায়ের দোকানদারে বলে সংবিধানে নাই। আর সবাই বলে, ওই সোলা বেসে যে সেও বলে, স্যার আমার একটা রিট করে দেন। কি হয়েছে, তার বউর সাথে ঝগড়া হয়েছে, আমার একটা রিট করে দেন। আর রিটের মানেটা কি এটা বুঝতে হবে। আচ্ছা, যা গেল এটা। তো এখন স্বয়ংক্রিয়ভাবে হওয়ার কোনো সুযোগ নাই। আমি এক জায়গায় প্রেস ক্লাবে একটা কথা বলেছিলাম, এটা আপনি দেখাবেন কি দেখাবেন না, আপনি এডিট করার সময় বলবেন। আমি দেখি ওখানে, আমি গেলাম একটা সেন্টার ফর সিভিল রাইটস এর একটা ইয়েতে, আমাকে নিয়ে গেল। আমি মনে হচ্ছে, বাহ, সেন্টার ফর সিভিল রাইট প্রেস ক্লাবে কথা বলবো, খুব ভালো। তো সবাই বলতেছে যে অর্ডিন্যান্স করে, একজন বিচারপতিও বসা ছিলেন, অর্ডিন্যান্স করে জুলাই সনদকে স্বীকৃতি দিতে হবে। আর একজন বলতেছেন, আরো কয়েকজন বলে গণভোট করতে হবে। তা আমি শেষের দিকের বক্তা, আমি বললাম, দেখেন, শেষের দিকের বক্তার গুরুত্ব অনেক বেশি, কিন্তু বক্তৃতা দেওয়ার কিছু থাকে না, কারণ সবাই বলে ফেলে। তো আপনারা গণভোটে 2,500 কোটি টাকা খরচ করে কোথায় নিবেন? আপনারা অর্ডিন্যান্স করে এটার ফলাফল কি হবে? তো অনেকে বল, তাহলে কি করব? তা বলে, একটা আছে যে, যে কয়টা দল আপনারা কনসেনসাসে আসতে পারেন, তারা মিলে বলেন যে আমরা এই সংসদ নির্বাচনের পরে আমরা সবাই ঐক্যবদ্ধ যে সংসদে জুলাই সনদটা পাস হতে হবে। কারণ জুলাই সনদে যারা শহীদ হয়েছেন, যারা হাজার, 1,500 বলে বা 1,000, 1,500 লোক যারা শহীদ হয়ে গেছেন, যার মায়ের সন্তান গেছে, যার স্বামী হারিয়েছে, যার ছেলে হারিয়েছে, তারপরে এই যে ব্যাপার, যার তারা গেছে, তা তাদের যেই ক্ষতি, এটা কোটি কোটি টাকা দিলেও হবে না। তারপরে জুলাই সনদে যে 20,000, 15,000 শুনি যে তারা আহত হয়েছেন, আমারই আত্মীয় স্বজন চোখ হারিয়েছেন, তারপরে কেউ পঙ্গু হয়ে গেছেন, তার ক্রাচে ভর দিয়ে হাঁটে, পা কেটে ফেলা হয়েছে। তা তাদের একটা স্বীকৃতি দিতে হবে না? তারা যদি আজকে এই আন্দোলনে এই স্যাক্রিফাইসটা না করতো, তাহলে 15 বছরের সেই নিশিরাতের ভোট বলেন, আমি দামি নির্বাচন বলেন, হ্যাঁ, যেটাই বলেন, এই জিনিসটা তো আরো চলতে থাকতো। কারণ তাদের ভিউজ তো ছিল ভিশন 2041। তো কাজেই সেটা থেকে তারা, দেশবাসী যখন অসহিষ্ণু হয়ে গেল, তারা আন্দোলনকে, এতগুলো মানুষের জীবন দিয়ে তারা এই গভর্নমেন্টকে চেঞ্জ করলেন। তখন আমি বললাম যে, আপনারা 3 জোটের রূপরেখায় যখন 95 সালে নির্বাচন হলো, তখন যে কেয়ারটেকার গভর্নমেন্ট আসলো, আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটা কনসেনসাসে আসেন, তারপরে যারা এই নির্বাচনে এসে সংসদে যাবেন, তখন সবাই মিলে চাপ দেন। যদি তারা না করে, শেখ হাসিনা সরকার যেভাবে পালিয়ে গেছে, এই সরকারও পালিয়ে যাবে। আপনারা বাধ্য করবেন তাকে, কারণ চুক্তি করেছে একসঙ্গে, এখন পালন করছেন না। এইটুকু হচ্ছে। গত 24 ঘন্টায় আমি বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি। সেই রাজনৈতিক দলের মধ্যে বিএনপি আছে, সেই রাজনৈতিক দলের মধ্যে জাতীয় পার্টি আছে, আওয়ামী লীগের কথা আমি বাদই দিলাম। তারপর অন্যান্য রাজনৈতিক দল আছে, এই ঐকমত্য কমিশনে যে রাজনৈতিক নেতৃবৃন্দ গেছেন, সেই ছোট ছোট রাজনৈতিক দলগুলো আছে। এবং সরকার এখন যে সিচুয়েশনে আছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, সমস্ত রাজনৈতিক দল, শুধুমাত্র জামাতে ইসলামী এবং এনসিপি ছাড়া বলা যায় যে তারা ছাড়া বাকি সবাই সরকারের উপরে অনেকাংশে আস্থা হারিয়েছেন। এবং আর টুকটাক দু একটা যারা জামাত বা এনসিপি ঘরানার যারা আছেন, আমি জানি না রিসেন্টলি হয়তো এবি পার্টির বেস্ট আসাদুজ্জামান ফুয়াদ যদি আবার আমাদের অনুষ্ঠানে আসেন, আমি জানতে চাইবো যে ফুয়াদ ভাই কি এখনও সমর্থন অব্যাহত রাখবেন কি না, বা মঞ্জু ভাই এখনও সমর্থন অব্যাহত রাখবেন কি, কারণ সরকার যেই প্যাচে পড়ে গেছে, এই প্যাচ থেকে তার বের হওয়া খুব মুশকিল। কারণ আমি আগেই বলছি যে আওয়ামী লীগ জাতিসংঘে চিঠি দিয়ে সে সংলাপের আগ্রহ দেখিয়েছে।
বাট আমি দেশের ভেতর থেকে আগেই যে খবর পেয়েছি যে বিএনপিও সরকারের উপরে অনেকটা আস্থা হারিয়েছে, এবং বিএনপি তো সরাসরি বলছে জুলাই সনদ নিয়ে তাদের সাথে প্রতারণা হয়েছে, বিশ্বাসঘাতকতা হয়েছে। এবং এর বাইরে ওপেন সিক্রেট যে আলোচনা হয় সোশ্যাল মিডিয়ায়, প্রকাশ্য আলোচনা, যে তারেক রহমানের সাথে 13 জুন যে বৈঠক হয়েছিল ডক্টর ইউনূসের, সেই বৈঠকের কথার জবানের বরখেলাপ হয়েছে। ফলে জাতীয় পার্টি মেইনলি, আমরা গতকাল শামীম হায়দার পাটোয়ারির ইন্টারভিউ করছিলাম, জাতীয় পার্টির মহাসচিব, তারা স্পষ্ট বলছে যে এখন বিএনপি দেশে সবচেয়ে বড় দল, বিএনপির দিকে মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি। ফলে বিএনপি একটা উদ্যোগ নিক যে এই সরকারের মধ্যস্থতায় কোনো ঐক্যের মিটিং, কোনো এই সরকারেরকে উদ্যোগে কোনো মিটিং আর সফলতার মুখ দেখবে না, কারণ সরকার নিজে খেলে, রাজনৈতিক দলগুলোকে নিয়ে খেলে, তার কিছু এজেন্ডা আছে, তার আবার একটা রাজনৈতিক দলের প্রতি, একটা বা দুটো দলের প্রতি তার একটা স্নেহ আছে, দুর্বলতা আছে। ফলে এই সরকারের উদ্যোগে আর কোনো সমঝোতা হবে বলে সংশ্লিষ্ট অনেক রাজনৈতিক দলই এখন মনে করছে না। ফলে এই আলোচনাটা উঠেছে যে বিএনপি যদি উদ্যোগী হয় এবং দেশে সকল রাজনৈতিক দল, জামাত ইসলামী, ইভেন এনসিপি সহ এবং জাতীয় পার্টি সহ, আর যদি তাদের বিএনপি যেটা বলে যে বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, প্রজ্ঞাপন দিয়ে নির্বাহী আদেশে নয়, তাহলে সেখানে সে যদি আওয়ামী লীগকে চান্স দেয়, ওই গ্রহণযোগ্য নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচনের সুবাদে, দুঃখিত, তাহলে আরেকটি আলোচনা বা জাতীয় সংলাপের মধ্যে দিয়ে বর্তমান সমস্যা যে জায়গায় প্যাচ খেয়েছে সেটার সমঝোতা হতে পারে কিনা। কারণ বিএনপি অলরেডি গণভোট থেকে, এবং নভেম্বরে গণভোট, এই জায়গা থেকে বিএনপি পুরোই রিটার্ন করেছে। গণভোট যদি এখন কিছু হতেও হয় তাহলে সেটা জাতীয় নির্বাচনের সঙ্গে, এবং জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হওয়াটাও খুব মুসিবত। এটা নিয়েও নতুন আলাপ হবে, কারণ জুলাই সনদের অন্য অংশগুলো কিভাবে বাস্তবায়ন হবে, ওই গণভোটের প্রশ্ন কি হবে, বাংলাদেশের মানুষ কি গণভোটে জুলাই সনদের প্রতিটা জিনিস ধরে ধরে তার মতামত দিতে পারবে কিনা, আবার এর মধ্যে তো পাতা পাল্টে ফেলেছে, এইসবের সমাধান হইতে হবে। এবং এই পাতা পাল্টে ফেলার পরেও এটা কি ডক্টর ইউনূস নির্বাহী আদেশে এখন যেগুলো বাস্তবায়ন করতে চায় সেগুলো বাস্তবায়ন হবে কিনা। কারণ ডক্টর ইউনূস যখন নির্বাহী আদেশে কোনো কিছু বাস্তবায়ন করবে আর বিএনপি এটা মেনে নিবে, তাহলে এটাও বিএনপির জন্য একটা আপদ ডেকে আনবে। ফলে বাংলাদেশের রাজনৈতিক দল সবার একসাথে একটা জাতীয় সংলাপে বসা ছাড়া আপাতত বিকল্প সমাধানের পথ আছে কিনা, এটা রাজনৈতিক অঙ্গনেই ব্যাপক আলাপ আলোচনা শুরু হয়েছে। এবং এই উদ্যোগ কেউ কেউ নিতে চাচ্ছেন এবং দুতিয়ালি করছেন, এ ধরনের আভাসও কিন্তু রাজনীতির মাঠে খুব পরিষ্কার পাওয়া যাচ্ছে। খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না আমার ধারণা, বা আমরা যতটুকু খোঁজ খবর রাখি, নভেম্বরের 15-20-এর মধ্যেই এই সংক্রান্ত ডেভেলপমেন্টগুলো সবার চোখের সামনে চলে আসবে। প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি, কিন্তু খুশি জামাত শিবির। প্রার্থী তালিকা বিএনপির, কিন্তু ফেসবুকে আলহামদুলিল্লাহ লিখছে জামাত প্রার্থী। এর মানে বিএনপির প্রার্থী তালিকা দেখে জামাত শিবির খুশি এবং সহজ বিজয় দেখছে। যে দুর্বল প্রার্থী দেওয়া হয়েছে, যে বিতর্কিত প্রার্থী দেওয়া হয়েছে, যে অতীতের ব্যর্থ এবং পরাজিত প্রার্থী দেওয়া হয়েছে, যুগের সাথে খাপ খাওয়ানোর জেনজি ভোটারদের, নারী ভোটারদের আকর্ষণ করার মতো কোনো প্রার্থী বিএনপি দিতে পারেনি। সেই পুরনো দিনের বস্তা পচা ফজু পাগলা টাইপের প্রার্থী দেওয়া হয়েছে, যারা ব্যাপকভাবে ধরা খাবে, আম সালা সব যাবে। সেগুলো দেখে জামাত হাসছে এবং জামাত মনে করছে যে তাদের বিজয়টা তুলনামূলকভাবে সহজ হবে। বিএনপি যদি শক্তিশালী প্রার্থী দিতে পারতো, যেমন সানজিদা তুলির মতো প্রার্থী দিতে পারতো, এরকম যদি কিছু বিষয় থাকতো, তাহলে জামাতের জন্য একটা উদ্বেগের বিষয় হতো। কিন্তু প্রার্থী হচ্ছে ফজু পাগলা, যাকে মানুষ জুতা পিটা করে, যাকে রাস্তাঘাটে দেখলে মানুষ জুতা খুলে মারতে চায়, এ হচ্ছে বিএনপির প্রার্থী। এরা নির্বাচন করে নাকি জিতবে। প্রার্থী অসুস্থ খালেদা জিয়া, এরা নাকি প্রার্থী, এটা কোনো কথা? প্রার্থীকে তো মিনিমাম সুস্থ হতে হবে, তাকে জানতে হবে যে আমি অমুক জায়গার প্রার্থী। মানে কি মনে করছেন? তো দর্শক, দুইটা খবর দৃষ্টিগোচর হয়েছে। একটা হচ্ছে বিএনপি প্রার্থীর নাম দেখে খুশি হলেন জামাত প্রার্থীরা, কুমিল্লা কেন্দ্রিক নিউজ। শুধু কুমিল্লা না, সারা বাংলাদেশেই খুশি। বেশিরভাগ জায়গায় জামাতের যিনি প্রার্থী, বিশেষ করে আমি দেখেছি যারা একটু ফেসবুকে সরব, তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন এবং তারা ওয়ার্ম ওয়েলকাম জানাচ্ছেন এবং লড়াইয়ের বার্তা দিচ্ছেন।
আবার বিএনপির হেভিওয়েট প্রার্থী যারা যারা সত্যিকার অর্থেই প্রতিদ্বন্দ্বিতা করবে কিংবা জিতেও যেতে পারে, কারণ বিএনপির অনেকেই তো জিতবে, সেকেন্ড হবে, সেকেন্ড হলেও তো অনেকে জিতবে, তা তাদেরকেও জামাত প্রার্থী ওয়েলকাম করছে। যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রার্থী, যে আসনে প্রার্থী, ওই আসনে জামাতের প্রার্থী দেলোয়ার শিবিরের সাবেক সভাপতি, মজলুম সভাপতি, এবং বাংলাদেশের ইতিহাসে রাজনীতিবিদদের মধ্যে যত রাজনীতিবিদ জীবিত আছে তাদের সবার মধ্যে সবচেয়ে মজলুম দেলোয়ার। এই জনাব দেলোয়ার হোসেন তিনি মির্জা ফখরুলকে কেন্দ্র করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং এটা গণমাধ্যমে রিপোর্ট হয়েছে, ভাইরাল হয়েছে, যে জিতলেও অভিভাবক হিসাবে তাকে মানব, অতীতে তার পক্ষে কাজ করেছি, আর আমি হারলেও তাকে সহযোগিতা করব। তো দর্শক, ওভারঅল রিয়াকশন দেখেই বোঝা যায় যে জামাত খুশি। জামাত চেয়েছে এরকম দুর্বল বিতর্কিত প্রার্থী হোক। তার আগে কি ঘটেছে, কি আসছে সেদিকে, তার আগে বলে নি, বিএনপির যারা প্রার্থী হয়েছে আজকে তারা খুশি, কিন্তু নিকট ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে তাদের জন্য এটা বিষাদের কারণ হবে। তারা কান্না করবে যে কেন যে প্রার্থী হলাম। বাংলাদেশে একটা সময় আসবে চাঁদাবাজি, অপরাধ, অপরাজনীতি, সামাজিক অপরাধের বিরুদ্ধে অপারেশন ক্লিন হার্ট টাইপের অপারেশন আসবে। সে অপারেশনসে বিএনপির এই প্রার্থীরা বেশিরভাগই ধরা পড়বেন, কারণ তাদের চেলা চামচারাই যত আকাম করেন। এটা ইউনূসের আমলে হতে পারে যদি নির্বাচন ডিলে হয়, আর ক্ষমতা যারাই আসুক এটা হবে। আর মূল কথা হচ্ছে যে প্রার্থী যারা দিয়েছে এরা বেশিরভাগই জিততে পারবে না, পরাজিত হবে। তো পরাজিত হবে তো হবেই, পরাজিত হলে খুব সহজেই তাদের আকামের বিচার করা সম্ভব হবে, তারা বিচারের মুখোমুখি হবে। এবং গুরুত্বপূর্ণ কিছু ইকুয়েশন দেখিয়েছেন গোলাম মোল্লা রনি, এটা আমার কাছে সিগনিফিকেন্ট মনে হয়েছে। যেমন বিএনপি প্রার্থী ঘোষণা করেছে, প্রার্থী ঘোষণার সাথে সাথে প্রত্যেক আসনে কয়েক হাজার বিএনপি নেতাকর্মী সক্রিয় হয়েছে, মুহূর্তের মধ্যে সক্রিয় হয়ে গেছে প্রার্থীর পক্ষে। এখন প্রার্থী যদি এলাকায় যান, একবার এলাকায় গেলেই 5-7 লাখ টাকা খরচ মিনিমাম, মানে তার কোটি কোটি টাকা খরচ। এখন থেকে যদি আমরা ধরেও নিই ফেব্রুয়ারিতে নির্বাচন, এই সময়টাতে তার কোটি কোটি টাকা খরচ, তার পেছনে মোটরসাইকেল চলবে, চেলা চামচা চলবে, তাদেরকে পালতে হবে। এখন এই টাকাগুলো কোথায় পাবেন? আবার আরপি অধ্যাদেশে নতুন বিধান সংযুক্ত হয়েছে যে তথ্য গোপন করলে এমপি হওয়ার পরও তার প্রার্থিতা বাতিল হবে, বাঁচার সুযোগ নেই। এখন এত টাকা খরচ তারা কিভাবে দেখাবে? তাদের বৈধ ব্যবসা বাণিজ্য কি? মানে আসলে এত টাকা খরচ করার মতো সক্ষমতা বৈধভাবে তাদের নাই। তারা কি করবে? চাঁদাবাজি করতে বাধ্য হবে, চাঁদাবাজি বাড়িয়ে দিবে, আরো বেশি টাকা ইনকাম করতে হবে। এগুলো করতে যেই তারা জয় বাংলা হয়ে যাবে, ফাঁদে পড়বে। তো যারা প্রার্থী হয়েছেন তারা এই প্রার্থী হওয়ার ভার সামাল দিতে যে চাঁদাবাজি করতে যে জয় বাংলা হয়ে যাবেন। ঘটনা তো ঘটবে এটা। আরো অনেক বিপদ আছে। চালা চামচারা অলরেডি মনে করছে যে তারা ক্ষমতা এসে গেছে, অথচ তারা সেকেন্ড হবে, বিভিন্ন জায়গায় থার্ড হবে। এখন এই নমিনেশনের গরমে আজিব ক্ষমতা এসে গেছে, তার যে অপরাধ করছে এগুলো বিচার হবেই, এগুলো সব রেকর্ডেড হচ্ছে, এবং তার মধ্য দিয়ে তারা অদূর ভবিষ্যতে বিপদে পড়বে এবং তারা বলবে যে এই নমিনেশন না পেলেই ভালো হতো, কি ভুল হয়েছে। আজকে যারা নমিনেশন পাননি, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আব্দুল সালাম, দুদু, রিজভী, নজরুল ইসলাম খান, সালিমা রহমান, জয়নুল আবেদিন, এরকম অনেকে আছেন। তো এরা অ্যাডভোকেট জয়নুল আবেদিনের কথা বলছি, বরিশালের। তো এরা দেখবেন যে একসময় খুব আনন্দিত হবে যে নমিনেশন পাইনি, ভালো হয়েছি। তখন বিএনপির যারা হারবে নমিনেশন পেয়ে তাদেরকে খোঁচা দিতে পারবে, এবং যারা নমিনেশন পায়নি তারা সমালোচনা করে ব্যর্থতার বিরুদ্ধে বলে তারা আরো বড় পদ পদবি পাবে, তাদের অবস্থান মজবুত হবে। হ্যাঁ, এই নমিনেশনটা এটা যদি 5 আগস্টের পর 3 মাসের মধ্যে নির্বাচন হতো, বিএনপির ব্যাপক বিজয়ের সম্ভাবনার সময়, তখন হলো একটা কথা ছিল যে বিএনপি জিতবে জিতবে জিতবে, যারা নমিনেশন পেয়েছে সে তো জিতে যাবে। আর এখানে যেটা হবে, টাকাও খরচ হবে, টাকা ইনকাম করতে যে, চাঁদাবাজি করতে যে ব্ল্যাক লিস্টে আরো শক্তিশালীভাবে নাম আসবে, আরো কয়েক লক্ষ চাঁদাবাজ নতুনভাবে যুক্ত হবে এই নমিনেশনের গরম সামলানোর জন্য, চাঁদাবাজি করতে হবে এবং নির্বাচনেও পরাজিত হবে। দেখেন এখানে একটা সিম্পল ইকুয়েশন দেখাই যে এই যে প্রার্থী, এই প্রার্থীরা এরা জিততে পারবে না, কারণ 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা কি, কেমন প্রার্থী চায়? ডাকসুর দিকে তাকান, সাদিক কেন্দ্রের মতো প্রার্থী চায়।
সাদিককে আমরা কি জুলাই ভিত্তিক হবে, জুলাই চেতনার। ৭১ ব্যবসা, ভারতের দালালি, এগুলো চলবে না। নারী ভোটারদের মন জয় করার মতো হতে হবে। নারী ভোটারদের মন জয় করতে হবে কিভাবে? যে আপনি ভদ্র, সভ্য, নারীদের সম্মান করেন, নারীদের স্বাধীনতায় বিশ্বাস করেন। জেনজি ভোটারদের আবেগের জায়গা হতে হবে। আপনি আওয়ামী লীগ বিএনপি নাই এখন যে আপনি ৭১ নিয়ে কস্তাকস্তি করলেন, এই করলেন, পেশি শক্তি দেখালেন, না, এটা হবে না। এই ক্রাইটেরিয়াগুলো বিএনপির 95% প্রার্থীর মধ্যে নেই। তারা জেনজির সাথে কানেক্টেড না। নারী ভোটাররা তাদের নাম শুনলেই পিছন দিকে ফিরে চলে যায়। এরা কারা? এই যে ফজু পাগলা হচ্ছে বিএনপি প্রার্থী। আপনি চিন্তা করেন, যাকে জনগণ জুতা মারে, বিএনপি যাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে, পদস্থগিত করতে, তাকে বিএনপি বানিয়েছে প্রার্থী। তাহলে এদের কেমন পরাজয় হবে, কেমন ধরাটা খাবে, সহজেই বোঝা যায়। তো এই টাইপের প্রার্থী বেশিরভাগ। এবং সাবেক পুলিশ কমিশনার বেনজির, র্যাবের মহাপরিচালক, মানে এই টাইপের আওয়ামী লীগের লোকজনকে মাল সাপ্লাই দিতেন, এরাও হয়েছে বিএনপি, এরাও নমিনেশন পেয়েছে বিএনপির। মাল সাপ্লাই দেওয়া, ছবি টবি বের হচ্ছে। সামনে এরা তো জিততে পারবেন না, কঠিন পরিস্থিতির মুখে পড়বেন। আর এইসব ইকুয়েশনে জামাত সহজ বিজয় দেখছে, যে এরা তো ডিসাইডিং ভোটার যারা নারী এবং জেনজির সাথে কানেক্টেড না। আর অন্যদিকে এখন পুরনো রাজনীতি মানুষ চায় না, মানুষ চায় নতুন কিছু। সেই জায়গায় জামাত প্রার্থীরা ফুরফুরা মেজাজে আছেন। সব নিত্য নতুন ঘটনা ঘটছে, যা বলাও যাচ্ছে না, প্রকাশও করা যাচ্ছে না। প্রতিদিনই অসংখ্য অশনি সংকেত তৈরি হচ্ছে আমাদের জনজীবনে। যারা রাজনীতি নিয়ে খোঁজখবর রাখেন তারাও যেভাবে ভীত সন্ত্রস্ত, আর যারা রাজনীতির কখনোই যাকে বলা হয় সুযোগ সন্ধানী ছিলেন না, রাজনীতি নিয়ে মাথাও ঘামান না, কিন্তু আজকের এই পরিস্থিতিতে তারাই সবচেয়ে বেশি রাজনীতির বলির পাঠাতে পরিণত হয়েছেন। ব্যবসা বাণিজ্য, গৃহ শান্তি, এরপর সামাজিক সংহতি, আইন শৃঙ্খলার অবনতি থেকে শুরু করে প্রতিদিন যেভাবে বেকার সমস্যা ত্রাস আকারে সারা বাংলাদেশকে গ্রাস করছে, তাতে করে একজন নাগরিক হিসেবে মানুষের যে বেঁচে থাকার যে আশা আকাঙ্ক্ষা, সব কিছুই ধূলিসাৎ হচ্ছে এবং একটি ঢেউ এসে অপর ঢেউকে সরিয়ে নিয়ে যাচ্ছে। আমি যখন আজকের এই প্রসঙ্গটি, অর্থাৎ লাউ এবং কদুর নির্বাচন কিংবা লাউ কদুর সঙ্গে মূলা, এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম এই কারণে যে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন কয়েকদিন আগে, যে বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে সেটি লাউ কদুর নির্বাচন হবে, যে লাউ সেই কদু। এখানে জামাত এবং বিএনপি উভয়কে তিনি ইঙ্গিত করে যেটি বলার চেষ্টা করেছেন, জামাত এবং বিএনপি এখন একই দল, তারা ভং ধরেছে। জাতীয় স্বার্থ বলে কিছু নাই, তাদের ব্যক্তিগত স্বার্থ এবং নির্বাচনে তারা জয়লাভ করার জন্যই মূলত ভং ধরেছে। আর নিজেদের মধ্যে যখন সমঝোতা হয়ে যাবে তখন সবাইকে প্রতারিত করে তারা এমন একটা সাজানো নির্বাচন করবে, যে নির্বাচনে একদিকে লাউ অন্যদিকে কদু, অর্থাৎ জামাত একদিকে বিএনপি একদিকে, আর বাকি যে সমস্ত নাটক এখন হচ্ছে সবাই ছিটকে যাবে এর থেকে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা যখন করব, ঠিক এরই মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে 3 বাহিনী প্রধান দেখা করেছেন। এর মধ্যে ভারতের সঙ্গে আমেরিকার একটি যাকে বলা হয় প্রতিরক্ষা চুক্তি হয়েছে, এবং এই যে বিএনপি এবং জামাতের সঙ্গে সম্পর্ক নিয়ে এনসিপি যে কথা বলার চেষ্টা করেছিলেন, তার প্রেক্ষিতে যে রাজনৈতিক পরিস্থিতি সেটা আবার এখন নেই। এখন আবার অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এনসিপির সঙ্গে জামাতের যে সম্পর্ক, সেই সম্পর্কটি আবার ফিরে এসেছে। এবং জাতীয় নির্বাচনের পরিবর্তে এখন গণভোট নিয়ে, নভেম্বর মাসে গণভোট নিয়ে জামাত এবং এনসিপি যেভাবে কথাবার্তা বলছে, তাতে করে সেই লাউ কদুর যে নির্বাচন, সেই নির্বাচনের যে প্রসঙ্গ
নতুন বিতর্ক জমা দিয়েছে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারি অসাধারণ একটি কথা আবার বলা শুরু করেছেন। তিনি বলা শুরু করেছেন যে নভেম্বর মাসেই হোক বা যেদিনই হোক জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে। অর্থাৎ তিনি আবার সেই জামাতের পক্ষে কথা বলছেন, এবং তিনি সে কথা বলতে গিয়ে আবার ইন্ডিকেট করেছেন যে বিএনপি গণভোট না হওয়ার জন্য যে যুক্তি দিচ্ছে, টাকা লাগবে, একটা নির্বাচন করতে অনেক টাকা লাগবে। তো তার বক্তব্য হলো যে টাকার অভাব নেই। বিএনপির একজন ঠিক যুব নেতা ঢাকা মহানগরীর মিস্টার নয়ন, রবিউল ইসলাম নয়ন, তার দিকে ইন্ডিকেট করে বা তাকে সরাসরি তার নাম উচ্চারণ করে বলার চেষ্টা করেছেন যে এই রবিউল ইসলাম নয়ন যত টাকা চাঁদাবাজি করে তিনি যাকে বলে কামিয়েছেন, এটাকে অর্জনও বলা যাবে না, উপার্জনও বলা যাবে না, কামিয়েছেন। এই চাঁদাবাজি টাকা দিয়ে আসলে একটা জাতীয় নির্বাচন করা সম্ভব। প্রায় 3,500 কোটি বা 4,000 কোটি টাকার মতো লাগবে। নাসিরউদ্দিন পাটোয়ারির হিসাব অনুযায়ী বিএনপির একজন লোকই তো এই টাকা চাঁদাবাজি করেছে, আর সারা বাংলাদেশে বিএনপির অন্যান্য নেতারা কি করেছে সেটা তিনি বলেননি এখানে। তো এই অবস্থাতে রাজনীতির যে গতি প্রকৃতি আপনি দেখুন প্রতিদিনই পরিবর্তন হচ্ছে, কিন্তু তারপরেও এই কথাটা একেবারে অপরিহার্য যে ওই লাউকদুর যে নির্বাচন সেটা কিন্তু প্রাসঙ্গিকতা থেকে যাচ্ছে। নির্বাচন সম্পর্কে আমাকে অনেকে জিজ্ঞাসা করেন, এমনকি বিএনপির যে সকল লোক মঞ্চে গলা ফাটান, নির্বাচন হবেই মানে ফেব্রুয়ারি মাসে। যে সমস্ত বিএনপির নেতারা কোট টাই স্যুট কিনে একেবারে বসে আছেন যে নির্বাচন হওয়ার সঙ্গে সঙ্গে তারা মন্ত্রী হয়ে ক্যাবিনেটে বসবেন, এই সিদ্ধান্ত যাদের শতভাগ, অর্থাৎ বিজয়ী হবেন এবং মন্ত্রী হবেন, সে সকল মানুষও সময় পেলে জিজ্ঞাসা করেন যে রনি ভাই আচ্ছা আপনি বলেন তো, আপনার তো বিভিন্ন রকম প্রশংসার রকম কথাবার্তা বলে, আচ্ছা আপনি বলেন তো নির্বাচন আদৌ হবে কিনা। তা আপনি বোঝার চেষ্টা করুন নির্বাচন সম্পর্কে বিএনপির শীর্ষ পর্যায়ের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের একান্ত ভাবনা কি। আওয়ামী লীগের পলাতক নেতা, দেশান্তরী নেতা, দেশের মধ্যে যারা আছেন তারা, যাদের সঙ্গে আমার কথা হয় সবাই একই কথা, নির্বাচনের ব্যাপারে আপনার মতামত কি। আর অন্যান্য যারা আমার ইউটিউবে ভিডিও দেখেন, টকশো দেখেন, তারা তো বুঝতেই পারেন, তাদের সকলের জন্য যেটা আমি বলেছি বা বলি একই কথা আবার বলছি, সেটি হলো যে নির্বাচন যদি ফেব্রুয়ারি মাসে হয় কিংবা ইউনূস সরকারের অধীনে হয়, ফেব্রুয়ারি না হয়ে জুনে হতে পারে, জুনে না হয়ে ধরুন 2026 সন, এই তো 2026 সনের ডিসেম্বর মাসে হতে পারে, ধরুন হলো, অথবা 2027 সনে হতে পারে। কিন্তু ইউনূস সরকারের আন্ডারে যদি নির্বাচন হয়, দিন যত যাবে তত নির্বাচন হওয়ার যে প্রতিক্রিয়া এটা খারাপ হবে। অর্থাৎ আজকে যে আইনশৃঙ্খলার অবস্থা আছে, মানুষের মন মানসিকতার অবস্থা আছে, হিসাব করে দেখুন 6 মাস আগে এর সাথে ভালো ছিল, আর 6 মাস পরে অবস্থা খারাপ হয়েছে, আগামী 6 মাস পরে পরিস্থিতি আরও জঘন্য হবে। কাজেই ফেব্রুয়ারিতে নির্বাচন হলে এখনকার সাথে পরিস্থিতি খারাপ হবে, জুনে হলে আরও খারাপ হবে, ডিসেম্বরে হলে আরও খারাপ হবে। ইট ডাজ মিন যে একটা নির্বাচন অনুষ্ঠান করার জন্য সরকারের যে স্ট্যাবিলিটি দরকার, শক্তিমত্তা দরকার, তারপরে যে ধরনের ব্যক্তিত্ব দরকার, পার্সোনালিটি দরকার, ভিশন দরকার, মিশন দরকার, এটা হয়তো 2024 সনে সম্ভব ছিল। কিন্তু এখন এই সরকারের সকল কর্মকাণ্ড সম্পর্কে মানুষের ভয় আতঙ্ক চলে গেছে, মর্যাদা, সম্ভ্রম, বিশ্বাস, আস্থা শূন্যের কোঠায়। ফলে নির্বাচনের প্রতিটি কেন্দ্র মানে সংসদে আসন নয়, একটি সংসদীয় আসনে যদি গড়ে 500 করে ভোট কেন্দ্র থাকে, তাহলে আপনি চিন্তা করুন 15,000 কেন্দ্র, ভোট কেন্দ্র সারা বাংলাদেশে অন অ্যাভারেজে। এই 15,000 ভোট কেন্দ্র এক একটা মৃত্যু কূপে পরিণত হবে। সেখানে যার যা শক্তি আছে, যার আধিপত্য আছে, সে সেটা বিস্তার করার চেষ্টা করবে। এই গেল এক, অর্থাৎ মারামারি, কাটাকাটি, হানাহানি।
এগুলো বন্ধ করার মতো শক্তিমত্তা রাষ্ট্রের এই মুহূর্তে নেই এবং এটা ধীরে ধীরে কমতে থাকবে। দ্বিতীয় অপশন কি? দ্বিতীয় অপশন হলো যে ভোট হবে, বিভিন্ন জায়গাতে ভোট হবে। হাতে গোনা অল্প কিছু ভোট কেন্দ্র ছাড়া বেশিরভাগ ভোট কেন্দ্রে ভোটাররা আসবে না। এবং এই ভোটারদের সংখ্যা কি পরিমাণ হবে হিসাব করে দেখুন যে আওয়ামী লীগের একক কর্তৃত্ব প্রায় তাদের নেতৃত্বে 50% ভোটার, এর মধ্যে আওয়ামী লীগের ভোটারই 35%। তারপরে ছাত্রলীগ, যুবলীগ, রাষ্ট্রশক্তি, মানে তাদের যে শক্তিমত্তা, অর্থাৎ বিএনপির এখন যে শক্তি তার চেয়ে 100 গুণ বেশি শক্তি ছিল আওয়ামী লীগের। আর শেখ হাসিনা সরকারের ক্ষমতা এখন যে ইউনূস সরকার তার চেয়ে 100 গুণ বেশি ছিল। শিবির ছাত্রদলের এখন যে ক্ষমতা তার চেয়ে ছাত্রলীগের ক্ষমতা 100 গুণ বেশি ছিল। এত কিছু করার পরেও যেহেতু ভোটটি আকর্ষণীয় হয়নি, প্রতিদ্বন্দ্বিতা ছিল না, উপযুক্ত প্রার্থীর সঙ্গে উপযুক্ত প্রার্থীর যাকে বলা হয় প্রতিদ্বন্দ্বিতা ছিল না। যেমন ধরুন, যেখানে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের হবে, আওয়ামী লীগের সঙ্গে বিএনপির হবে, বিএনপির সঙ্গে জামাতের হবে, জামাতের সঙ্গে আওয়ামী লীগের হবে, এরকম মানে প্রতিটি কেন্দ্রই প্রতিযোগিতামূলক হবে এবং সেখানে ভোটাররা আসবে। আদারওয়াইজ ভোটারদের ইচ্ছা থাকা সত্ত্বেও ভোট কেন্দ্রে ভোটার যায় না, আসে না, কখনো আসে না। যেমন দেখা গেল যে 2014 সনে যত ভোটার এসছে তার অর্ধেক ভোট আসছে 2018-তে ভোট কেন্দ্রে, বাকিরা সব কেটে কুটে রেজাল্ট শিট বানানো হয়েছে। আর 2018-তে যে ভোটাররা আসছে তার 70% আসছে। 2024 সনে আমির যে নির্বাচন হলো সেখানে সাকুল্যে ভোটার সংখ্যা ছিল 5 থেকে 6%, আর 10 থেকে 12% ভোটার ছিল 2018 সনে। আর সাকুল্যে 20% ভোটাররা ভোট দিয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতার তার ভোটে। যদি এই ধারা অব্যাহত থাকে, এবং এটার সম্ভাবনা অনেক বেশি, তাহলে যে নির্বাচন আগামীতে যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে হতে যাচ্ছে, বিএনপি ভার্সেস জামাত, জামাত ভার্সেস এনসিপি, এনসিপি ভার্সেস বিএনপি, এই তো সেই ভোটের আকর্ষণ অতীতের যে কোনো ভোটের চাইতে কম হবে। আগে যে 3টা ভোট বললাম, ফলে ভোট কেন্দ্রে 3% থেকে 5%-এর বেশি ভোটার আনা যাবে না। তাহলে কি করতে হবে? সিল পিটাতে হবে। কে পিটাবে? যে শক্তিশালী প্রার্থী সে পিটাবে, অথবা পুলিশকে দিয়ে, প্রশাসনকে দিয়ে, মিলিটারিকে দিয়ে পিটাতে হবে। রেজাল্ট শিট তৈরি করতে হবে মুখ রক্ষা করার জন্য। এখন 24 সনে যেটা সম্ভব ছিল এখন সেটা সম্ভব নয়। এখন আপনি সিল পিটাতে যান, কেয়ামত হয়ে যাবে। এজেন্ট আছে, সব কিছু আছে, ভোটার নেই, কিন্তু আপনি সিল পিটাতে পারবেন না। আবার রেজাল্ট শিট তৈরি করতে যাবেন, কে ঘোষণা করবে? টিওনো সাহেব, ডিসি সাহেব। মুহূর্তের মধ্যে ডিসি অফিস, টিওনো অফিসে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকবে। ফলে ওই যে নির্বাচনের যে লাউ সেই কদু। এখন এটা যদি আপনি 2014, 2018, 2024 এই নির্বাচনের সঙ্গে আগামীর যে নির্বাচন আশা করেন, সেটা সেই লাউ কদুর নির্বাচন। আবার নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা বলেছেন যে জামাত এবং বিএনপি যেই লাউ সেই কদু, মানে যারাই লাউ তারাই কদু, যারাই কদু তারাই লাউ। এটাকেও যদি আপনি অতীতের নির্বাচনের সঙ্গে তুলনা করেন, দেখুন সেখানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ যেভাবে বন্ধু থেকে শত্রু হতো, শত্রু থেকে বন্ধু হতো, সাজানো গোছানো বিরোধী দল হতো, অনুগত বিরোধী দল হতো, তারপরে গৃহপালিত বিরোধী দল হতো, ঠিক সেই লাউ এবং সেই কদুর মতো আগামীতে একটি সংসদ নির্বাচন যদি হয় এবং বিএনপি এবং জামাতের মধ্যে প্রতিযোগিতা সব কিছুই অতীতের জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মতো হবে। একটা দুর্ভাগ্য বারবার শুধু ঘুরে ফিরে আমাদের কাছে আসছে বিভিন্ন স্রোতে। এই গেল দ্বিতীয় লাউ এবং কদুর যে আশঙ্কা। 3 নম্বর হলো যে নির্বাচন একেবারে হয়ে গেল, ধরুন হয়ে গেল, লাউ কদুর নির্বাচন হয়ে গেল, ভোটও মানে সিল পিটানো হলো, ভোট কেন্দ্রে ভোটটা আর যে কজনই আসলো ডাজ নট ম্যাটার, ঘোষণা করা হলো বা দেখানো হলো শতকরা 82%, 92%, 90%, এমনকি 103%, 104% ভোটার
ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিয়েছেন। ভালো কথা। কতদিন চলবে? আমার আশঙ্কা লাউকদুর নির্বাচন, লাউকদুর প্রতিদ্বন্দ্বিতা সংক্রান্ত যে সরকার 6 মাস থেকে 1 বছরের বেশি টিকতে পারবে না। ফলে কি হলো? আজ পুরো রাজনীতি থেকে আওয়ামী লীগ আউট, অ্যাবসলিউটলি আউট, -1। আগামীতে যে রাজনৈতিক শক্তিটুকু এখনো টিকে আছে, এনসিপি নতুন রাজনৈতিক দল, জামাত, বিএনপি যে রাজনৈতিক দল যতটুকু টিকে আছে, এই রাজনৈতিক কালচারটাও চলে যাবে এবং তাদেরকেও পালাতে হবে। আওয়ামী লীগ নেতাদের কপালে যে দুর্ভোগ, জামাত এবং বিএনপি নেতা, এনসিপি নেতাদের কপালে একই লাউকদুর সেই দুর্ভোগ আসবে। পুরো রাজনীতির অঙ্গন ফাঁকা হয়ে যাবে, রাজনীতির র উচ্চারণ করার লোক থাকবে না, শুধু পালাও পালাও পালাও। আর তখন এই শূন্য মাঠে কে গোল দিবে, কারা গোল দিবে, কিভাবে দিবে, এবং সেটি আপনার আমার জন্য কতটা ভয়াবহ হবে সেটা চিন্তা করতে থাকুন। আর যদি চিন্তা করার ফলে আপনার যদি মনে হয় বিএনপির তারেক রহমান থেকে বিএনপির নেতৃত্ব জানে যে এই নেতাদেরকে এক এক জায়গায় বসিয়ে দেওয়া, এই এত বছর পরে বিএনপির নেতাকর্মীদের জন্য এমন একটা নির্বাচন, যেই নির্বাচনে তারা বিজয়ী হতে চায়, তারা সরকার গঠনের স্বপ্ন দেখে, এমন একটা নির্বাচনে দলের বাইরের শরিকদেরকে সম্পৃক্ত করাই যখন কঠিন, তখন এই শরিকেরা যখন আবার নিজ দলের নামে নিজ প্রতীকে নির্বাচন করতে হবে নতুন গণপ্রতিনিধিত্ব আদেশের নতুন সংস্কারের ফলে, তখন বিএনপির পক্ষে এই একজন নেতাকেও নেতাকর্মী সমর্থকের সামনে হাজির করা সম্ভব হবে না। বাংলাদেশে টক শো করে, মানে গণমাধ্যমে কথা বলে কিংবা জনপরিসরে কথা বলে একদল রাজনৈতিক হবে, এমন একটা চাপ বিএনপির ওপরে 2024-এর আগস্টের পর থেকেই আছে, যখন থেকে বিএনপি বলতে শুরু করেছে যে তারা ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্য ঘটিয়ে নির্বাচনের দিকে যেতে চায়। এদের মধ্যে আন্দালিব রহমান পার্থর কথা যদি বলি, আন্দালিব রহমান পার্থ জনপ্রিয় নেতা। এই তরুণতর হাসনাত সার্জিসরা এসে বাংলাদেশের রাজনীতিতে তরুণ মুখে একরকমের সয়লাভ করে দেওয়ার পর এবং বাংলাদেশের রাজনীতিতে তরুণের যে সংজ্ঞা, বয়সের যে মাপ, সেটা একেবারে ওলটপালট করে দেওয়ার আগ পর্যন্ত আন্দালিব রহমান পার্থকে তরুণ জনপ্রিয় নেতা হিসেবে দেখা হতো। তার বাবার দল, বাবা নাজিউর রহমান মঞ্জুর জাতীয় পার্টির মন্ত্রী ছিলেন, তার বাবার দল বাংলাদেশ জাতীয় পার্টি, যেই দলটিকে সংক্ষেপে বিজেপি হিসেবে অভিহিত করা হয়, সেই দলের নেতা হিসেবেই তিনি রাজনীতি করেন। কিন্তু বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়েই 2008 সালে তিনি নির্বাচন করেছিলেন। বিএনপি জামাত সে সময় একত্রে নির্বাচনে অংশ নিয়েছিল এবং 2008 সালের সেই নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে ভোলা 1 আসন থেকে জয়লাভ করে সংসদেও এসেছিলেন। 2018 সালে বিএনপি তাকে প্রার্থী করে তাদের ঐক্য জোটের, এবং সেই সময়ের ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি জামায়াত সহ তাদের সমমনা দলগুলোর যে ঐক্য, সেখান থেকে তিনি ঢাকা 17 আসনে লড়াই করেছিলেন এবং সেই লড়াইয়েও তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করেছিলেন, তবে সেবার তিনি নির্বাচনে বিজয়ী হতে পারেননি। এই অবস্থায় মানে বিজেপি, এই দলটির যে নেতা তিনি আন্দালিব রহমান পার্থ, এই হিসাবে তাকে না চিনে অনেক বেশি মানুষ তাকে চেনেন বিএনপি নেতা কিংবা আওয়ামী লীগ বিরোধী একজন নেতা হিসেবে, যদিও তিনি শেখ পরিবারেরও সদস্য বটে, শেখ হাসিনা তার খালা হন। কিন্তু আন্দালিব রহমান পার্থর মূলত পরিচিতি একজন তরুণ বিএনপি নেতা হিসেবে। কিন্তু এবার কি মুশকিলে আন্দালিব রহমান পার্থর মতো নেতা, যার একটা জনপ্রিয়তার ভিত্তিতেই বড় ধরনের জনভিত্তি আছে, ঢাকা 17 আসনের মতো আসনে তিনি একজন শক্তিশালী প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়ে উঠতে পারেন, এই বাস্তবতায় সেগুলো মাথায় রাখলেও দেখেন গণপ্রতিনিধিত্ব আদেশে আরপিওতে বড় ধরনের একটা সংশোধন এনেছে অন্তর্বর্তীকালীন সরকার, যেই সংশোধনটা জামায়াতে ইসলামী এবং এনসিপি চেয়ে আসছিল, এবং তারা চেয়েই আসছিল বিএনপিকে বিরাট জোট গঠন করে ফায়দা লুটতে
করতে নেওয়ার বিপক্ষে একটা কৌশল হিসেবে, কারণ তারা জানতো বিএনপি এরকম বড় ধরনের জোট গঠন করবে এবং সবার হাতে ধানের শীষ দিয়ে দেবে, ধানের শীষ দিয়ে দিলে জোটভুক্ত সকল প্রার্থীর বিজয় নিশ্চিত হবে। জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি সেটা চাইছিল না। আরপিওতে যে সংশোধন এসেছে, এখন আন্দালিব রহমান পার্থকে তার নিজ দলের প্রতীক নিয়ে, মানে বিজেপি দলের যে প্রতীক আছে সেই প্রতীকটা কি সেটা আন্দালিব রহমান পার্থরও মনে আছে কিনা তাতে আমার একটা সন্দেহ হয়। আর বাংলাদেশের কোনো মানুষ সেই প্রতীক চেনেন কিনা, বা আমি যেটা বলছিলাম এমনকি আন্দালিব রহমান পার্থ যে বিজেপির প্রার্থী, বিএনপির নন, সেটা এমনকি ঢাকা শহরের সবচেয়ে অভিজাত এলাকা ঢাকা 17-র ভোটাররাও মনে রাখতে পারবেন কিনা সেটা নিয়ে একটা সন্দেহের অবকাশ থাকে। তাহলে কি আসলে আন্দালিব রহমান পার্থ এবার জিতে আসতে পারবেন? আন্দালিব রহমান পার্থ নির্বাচন করবেন একটা অপরিচিত প্রতীক, অপরিচিত দলের প্রার্থী হিসেবে, এবং তিনি তার পছন্দের নির্বাচনী এলাকায় যে বিরাট বিরাট ব্যানার টানিয়েছেন সেখানে লক্ষ্য করলে দেখবেন তার নাম আছে, তার ছবি আছে, কিন্তু তার দলের নামও নাই, প্রতীকও নাই। কারণ আন্দালিব রহমান পার্থ, বিএনপি সকলেই প্রত্যাশা করছিলেন যে শেষ মুহূর্তে আরপিওতে গণপ্রতিনিধিত্ব আদেশে সরকারকে বলে কয়ে বিএনপি তার মন মতো পরিবর্তনটা আনতে পারবে, মানে তার জোটভুক্ত প্রার্থীদেরকে সে ধানের শীষটা হাতে দিতে পারবে। কিন্তু সে ঘটনাটা এখন না ঘটার ফলে আন্দালিব রহমান পার্থকে কিন্তু দাঁড়ে দাঁড়ে গিয়ে তার প্রতীক আর তার দলের নামটা চিনিয়ে আসতে হবে, তার প্রতীকটা বিশেষভাবে চেনাতে হবে। হিরো আলম নাকি প্রতিদ্বন্দ্বিতা করবেন বরাবরের মতো ঢাকা 17 আসনে আন্দালিব রহমান পার্থর বিরুদ্ধে। তো হিরো আলমও তার প্রতীক চেনাবেন, আন্দালিব রহমান পার্থ এই সময়টায় তার প্রতীক চেনাবেন। বিএনপির নেতাকর্মীরা কি ঢাকা শহরের এত গুরুত্বপূর্ণ একটা আসনে ধানের শীষ থাকবে না সেটা বরদাস্ত করবে, সেটা পছন্দ করবে? ঢাকা 17 আসনটা তার মানে ধানের শীষের প্রতীকের নিয়ন্ত্রণ মুক্ত হয়ে পড়বে, প্রভাব মুক্ত হয়ে পড়বে। সেটা কি আসলে বিএনপির নেতা কর্মী সমর্থক ভোটাররা পছন্দ করবেন কিনা সেই প্রশ্নটাও কিন্তু উঠবে, এবং নিশ্চয়ই বিএনপিকে সেটা বিবেচনা করতে হবে। আন্দালিব রহমান পার্থকেও ভাবতে হবে যে তার প্রতীকের পক্ষে, তার পক্ষে এমনকি ধানের শীষের সব ভোটারের ভোট নিয়ে আসা সম্ভব হবে কিনা। কারণ বগুড়া 2-এ নির্বাচন করতে চান মাহমুদুর রহমান মান্না, মানে তাকে তার জীবনের প্রায় রাজনৈতিক জীবন প্রৌঢ়ত্বে পৌঁছেছে। এ জীবনে কখনো তিনি সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য হতে পারেননি। এ দফায় প্রথম থেকেই তিনি বিএনপির ছাত্র নেতা হিসেবে তিনি পরিচিত ছিলেন। এ দফায় প্রথম থেকেই তিনি বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন এবং বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত, মানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান এলাকা বগুড়ায় তিনি নির্বাচন করবেন বলে রেখেছিলেন, এবং বগুড়া 2 শিবগঞ্জ আসনটা তার পছন্দ। বগুড়ার মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে যখন তারেক রহমান ভার্চুয়াল বৈঠক করেছেন তখনই কিন্তু বগুড়ার মনোনয়ন প্রত্যাশীরা তারেক রহমানকে এই অনুরোধ করেছিলেন যে তারেক রহমান যদি অন্য কাউকে বগুড়ার কোনো আসন দেন তো তিনি দিতেই পারেন, তিনি নেতা, কিন্তু বগুড়াবাসীর দাবি এতদিন পর বিএনপি একটা ভোটে বিজয়ী হতে চায়, বগুড়া তাদের শক্ত ঘাঁটি এবং আওয়ামী লীগ নাই নির্বাচনে। এই অবস্থায় বগুড়ার কোনো আসন যাতে এমন কোনো প্রার্থীকে দেওয়া না হয় যেই প্রার্থী ধানের শীষ ছাড়া অন্য কোনো প্রতীক নিয়ে নির্বাচন করতে চান বা পারেন। অথচ এখন দেখেন গণপ্রতিনিধিত্ব আদেশের পর মানে পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে মাহমুদুর রহমান মান্নাকে ধানের শীষের সবচেয়ে বড় ঘাঁটি বগুড়া, দুর্ভেদ্য দুর্গ, সেই বগুড়ায় গিয়ে একদিকে তিনি বিএনপি নেতাকর্মীকে রুষ্ট করবেন, কারণ তিনি একটা বাইরের লোক, জীবনে কোনোদিন তার সঙ্গে বিএনপি নেতা কর্মী সমর্থকের কোনো সম্পর্ক ছিল না, বিএনপির রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, এমনকি তার কোনো রাজনৈতিক ভিত্তি বগুড়া 2 আসনে বা বাংলাদেশের কোথাও নাই। তার নাগরিক ঐক্য নামক দলটির যেই রাজনৈতিক ভিত্তিটি বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হচ্ছে বলে বিএনপির নেতাকর্মী সমর্থকেরা খুশি হবেন, আপ্লুত হবেন। এই অবস্থায় মাহমুদুর রহমান মান্নাকে যদি বিএনপির শীর্ষ নেতৃত্ব তারেক রহমান এখন বগুড়া 2 আসনটা ছেড়ে দেন, তার মানে বগুড়ার ওই আসনে মাহমুদুর রহমান মান্না গিয়ে নির্বাচন করবেন নাগরিক ঐক্যের
প্রতীক নিয়ে নাগরিক ঐক্য দলের প্রতিনিধি হিসেবে। নাগরিক ঐক্য নিবন্ধন পেয়েছে হাসিনা সরকারের পতনের পর গত বছর সেপ্টেম্বর মাসে, এবং তখন নাগরিক ঐক্যকে কেটলি প্রতীক ধরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। এখন বিএনপির নেতা কর্মী সমর্থকেরা বগুড়ায় নাগরিক ঐক্যের কেটলি প্রতীকে দলে দলে গিয়ে ভোট দেবেন আর সিল মারবেন, সেই প্রত্যাশা কি মাহমুদুর রহমান মান্না কিংবা বিএনপির শীর্ষ নেতৃত্ব কারো করা উচিত? মাহমুদুর রহমান মান্না এখনো বগুড়ায় প্রচার প্রচারণা চালাতে যান নাই। তিনি বলেছেন তার টাকা পয়সাই কম, না হলে তিনি ঢাকাতেই নির্বাচন করতেন। সবারই তো ইচ্ছা ঢাকায় নির্বাচন করবেন, কিন্তু যেহেতু তত টাকা নেই তাই তিনি বগুড়া চলে যাবেন। কিন্তু তিনি এখনো বগুড়ায় সেভাবে যান নাই নির্বাচনী প্রচার প্রচারণা করতে। কাজেই সেখানে বিএনপির নেতা কর্মীরা তাকে প্রতিহত করেছেন এমন কোনো খবর নাই। কিন্তু জুনায়েদ সাকি, এক বামপন্থী নাকি তার দলটা, গণসংহতি আন্দোলন, এখন ঠিক কি তার দলের আদর্শ, নীতি, কর্মসূচি সেটা জানবার, ধরুন এই যে দীর্ঘ সময় সাংবাদিকতার সঙ্গে জড়িত থাকার পরেও আমারও সুযোগ হয় নাই, বা আপনারা যারা খুবই ক্লোজলি নিবিড়ভাবে বাংলাদেশের রাজনীতি পর্যবেক্ষণ করেন তাদেরও সুযোগ হয় নাই, কারণ জুনায়েদ সাকির একমাত্র উপস্থিতিটা একক উপস্থিতি বরাবর, এবং তিনি ভালো কথা বলেন, তিনি টকশোতে আসেন এবং টকশোতে এসে আওয়ামী লীগ বিরোধী, হাসিনা বিরোধী কথা বলেন। কিন্তু তিনি যে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা, যেই জুনায়েদ সাকির দলে আসলে জুনায়েদ সাকি ছাড়া আর কোনো রাজনৈতিক নেতা আছেন কিনা সে বিষয়ে আমার কোনো ধারণা নাই। আমি দেখছিলাম ঐকমত্য কমিশনের সভায় তিনি তার স্ত্রীকে নিয়ে হাজির হচ্ছিলেন। আমরা রাজনীতিতে নারীর সম্পৃক্ততা চাই বটে, কিন্তু নিশ্চয়ই মানে এর ফলে তার দলেও সদস্য সংখ্যাও বৃদ্ধি পেয়েছে বটে। তো সেই জুনায়েদ সাকি তিনি নির্বাচন করতে চান ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর আসন থেকে, এবং তিনি যে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা আমি আসলে প্রথম বুঝতে পারলাম যখন দেখলাম 5ই আগস্ট যখন সেনাপ্রধান বিভিন্ন রাজনৈতিক দলকে এবং ডক্টর আসিফ নজরুলকে ডেকেছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে। সেখানে যখন আমি দেখলাম যে আসিফ নজরুলের একদম পাশে পাশে জুনায়েদ সাকি আছেন, জুনায়েদ সাকি জনবল দিয়ে, লোকবল দিয়ে, রাজনৈতিক কৌশল সরবরাহ করে এই ছাত্রনেতা নাহিদ, আসিফ, সার্জিস, হাসনাতদের খুব কাছাকাছি ছিলেন, সেটাও এখন পর্যন্ত শুনিনি। তবে নিশ্চিতভাবেই তিনি আসিফ নজরুল সহ হাসিনা বিরোধী আন্দোলনের কোনো পক্ষের নিশ্চয়ই এতটাই ঘনিষ্ঠ ছিলেন যে সেনা সদর দফতরে গিয়ে তিনি উপস্থিত হয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনায়। কিন্তু এই জুনায়েদ সাকির যে কোথায় রাজনৈতিক ভিত্তি, মানে তার রাজনৈতিক দলটারই কোনো খোঁজ নাই, এবং তিনিও নিবন্ধন পেয়েছেন শেখ হাসিনার পতনের পর 2024 সালের সেপ্টেম্বর অক্টোবর মাসে, এবং এই গণসংহতি আন্দোলনের নেতা জুনায়েদ সাকিকে বিএনপি টিকিট দিচ্ছে, মনোনয়ন দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর আসনে। এটা শুনে ব্রাহ্মণবাড়িয়ার বিএনপির নেতাকর্মীরা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সচেতন মহিলা সমাজ ব্যানারে তারা ঝাড়ু নিয়ে রাস্তায় বেরিয়ে এসেছে, এবং সেখানে ব্যানারে লেখা ছিল নাস্তিক জুনায়েদ সাকির বাঞ্ছারামপুরে অবাঞ্ছিত, এবং ইসলাম বিদ্বেষী, সমকামিতা সমর্থক, স্বঘোষিত নাস্তিক ভণ্ড জুনায়েদ সাকির ঠিকানা বাঞ্ছারামপুরের মাটিতে হবে না। এবং সেখানে অবাঞ্ছিত ঘোষণা করে সেখানে এই সচেতন মহিলা সমাজ বাঞ্ছারামপুরের তারা বলেন যে আমরা ধানের শীষের প্রার্থীকে বাঞ্ছারামপুরে চাই, আমরা জুনায়েদ সাকিকে চিনি না। তিনি 5ই আগস্টের পর বাঞ্ছারামপুরে এসে বাম রাজনীতির নামে ধর্মবিরোধী চিন্তাধারা ঢুকিয়ে দিচ্ছেন, তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করা হচ্ছে। ভাবেন জুনায়েদ সাকিকে এই জায়গায় টিকিট দিয়ে, নিরাপত্তা দিয়ে, বিএনপি নেতাকর্মীদের রোষের মুখ থেকে বাঁচিয়ে কে পাঠাবেন ওই এলাকায়? আন্দালিব রহমান পার্থ তিনি ভোলা 1 আসনে কিন্তু নির্বাচন করতে চেয়েছিলেন। ঢাকা 17-র পাশাপাশি ভোলা একটা তার পৈতৃক এলাকা। সেই এলাকায় 2008-এ নির্বাচন করেছেন। তার ভাই আওয়ামী লীগের টিকিট একবার চেয়েছে, সেখান থেকে নির্বাচন করবার জন্য এক দফা বিএনপির টিকিটও চেয়েছিল তোফায়েল আহমেদের বিরুদ্ধে নির্বাচন করবার জন্য। কাজেই তাদের পারিবারিক এলাকা ভোলা 1-এ তিনি কিন্তু গিয়েছিলেন এই সপ্তাহেই, এই 3-4 দিন আগে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে।
করতে। সেখানে ভোলা শহরে একেবারে নতুন বাজার চত্বরে বিএনপি আর আন্দালিব রহমান পার্থর বাংলাদেশ জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে এমন সংঘর্ষ ঘটেছে যে সেই সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো নতুন বাজার থেকে প্রেস ক্লাব এলাকা। পত্রিকায় দেখছি কয়েকটি গাড়ি, দোকান, রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার ভাঙচুর হয়েছে। এই সংঘর্ষে অর্ধশত আহত হয়েছেন আন্দালিব রহমান পার্থ, যার রাজনৈতিক ভিত্তি আছে, পিতার আমল থেকে রাজনীতি, মানে মন্ত্রীর ছেলে, সেই জায়গায় পুরো একটা মানে জন্মকর্ম রাজনীতি আছে এমন এলাকা ভোলায় থেকে তাকে ছেড়ে চলে আসতে হয়েছে বিএনপির নেতাকর্মী সমর্থকদের মুখে, এবং তিনি এখন ঢাকা 17 আসনে মনোনয়ন পাবেন সেই প্রত্যাশা নিয়ে বসে আছেন। এই অবস্থায় জোনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্নারা এলাকায় যাবেন কি করে? আর ভিপি নুরুল হক নুরু, যাকে তারেক রহমান তার অত্যন্ত প্রিয়জন হিসেবে পরিচয় করিয়ে দিয়ে 2024-এর অক্টোবরেই রুহুল কবির রিজভীকে দিয়ে নেতাকর্মীদেরকে চিঠি লিখিয়েছিলেন, পটুয়াখালীর নেতাকর্মীদেরকে, যে যাতে পটুয়াখালীর গলাচিপায় নুরুল হক নুরুর আসনটিতে তাকে বিএনপির নেতাকর্মীরা সম্পূর্ণ সমর্থন দেন। সেই এলাকায় মানে পটুয়াখালীর গলাচিপায় ভিপি নুরুর যেখানে জন্মস্থান, সেই জন্মস্থানে ভিপি নূর নির্বাচনী কার্যক্রম জনসংযোগ পরিচালনা করতে গিয়ে গত জুন মাসে এমন ভাবে অবরুদ্ধ হয়ে পড়েছিলেন বিএনপির নেতাকর্মী সমর্থকদের দ্বারা যে তাকে পরে সেনাবাহিনী আর পুলিশ দিয়ে সারা রাত ভর অভিযান চালিয়ে উদ্ধার করে নিয়ে আসতে হয়েছিল। কাজেই বিএনপির তারেক রহমান থেকে বিএনপির নেতৃত্ব জানে যে এই নেতাদেরকে এক এক জায়গায় বসিয়ে দেওয়া, এই এত বছর পরে বিএনপির নেতাকর্মীদের জন্য এমন একটা নির্বাচন, যেই নির্বাচনে তারা বিজয়ী হতে চায়, তারা সরকার গঠনের স্বপ্ন দেখে, এমন একটা নির্বাচনে দলের বাইরের শরিকদেরকে সম্পৃক্ত করাই যখন কঠিন, তখন এই শরিকেরা যখন আবার নিজ দলের নামে নিজ প্রতীকে নির্বাচন করতে হবে নতুন গণপ্রতিনিধিত্ব আদেশের নতুন সংস্কারের ফলে, তখন বিএনপির পক্ষে এই একজন নেতাকেও নেতাকর্মী সমর্থকের সামনে হাজির করা সম্ভব হবে না। আর এই নেতাদের কারো পক্ষেও এই পরিস্থিতিতে নিজ নিজ প্রতীক দিয়ে জিতে আসা বড্ড মুশকিল হবে। কাজেই আন্দালিব পার্থ, মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি, ভিপি নূরের মতো জাতীয়ভাবে পরিচিত নেতাদেরও এবার এই এমপি হওয়ার খায়েশ এত কাছে চলে আসার পরেও সেই স্বপ্ন পূরণ করা খুব কঠিন বলে আপাতত মনে হচ্ছে। ধানের শীষ ছাড়া নির্বাচন করে জিতে আসা মুশকিল হবে বটে। 4 নেতার নামই আছে। এর পাশাপাশি নুরুল হক নুরুর দলের রাশেদ খান, সাধারণ সম্পাদক রাশেদ খান, তাকেও ঝিনাইদহ 2 আসন থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া বিএনপির পুরনো নেতা মন্ত্রী কর্নেল অলি আহমেদের দল এলডিপির কয়েকজন নেতাও মনোনয়ন পাচ্ছেন বিভিন্ন আসন থেকে। ঢাকা 13 আসনটাও নাকি বিএনপি ছেড়ে দিচ্ছে। বিএনপি সেই আসনটা ছেড়ে দিচ্ছে মুসা বিন শমশেরের ছেলে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজকে। এতগুলো ঢাকার আসন সত্যি সত্যি শরিকদের ছেড়ে দেবে, তারা বিবিধ বিচিত্র প্রতীকে নির্বাচন করবে নানা নামের দল থেকে। বিএনপির নেতা কর্মী সমর্থক ভোটারদের এতে কি প্রতিক্রিয়া হয়? তারা এসব প্রার্থীদের ভোট দিতে উৎসাহী হন কিনা? এই প্রার্থীরাও তাদের নিজেদেরকে বিএনপি না, তার উপরেই আসলে এই নমিনেশন পাইল যারা, তাদের আনন্দের আর সীমা নাই ভাই। চারিদিকে একটা ঈদের আনন্দ। আমাদের নোয়াখালী বরকতুল্লাহ বুলু সাহেবের এলাকা যেটা, ওইটা আবার আমার শ্বশুর বাড়ির এলাকা। ওইখান থেকে আজকে 3-4 বার কথা বললাম। বাইরে ভাই আনন্দের ঢেউ ঘরে ঘরে, কারণ ওই এলাকাটা না পুরা বিএনপির, বুঝছেন। যাই হোক, সব এলাকায় কি এরকম? না, সব এলাকায় এরকম না। মেহেরপুরের দিকে তাকান, 15টা হোন্ডা জ্বালায় ফেলাইছে। আয় আয়, হোন্ডা না থাকলে তো আর চলবে না ভাই, তাই না? 10টা হোন্ডা, 20টা গুন্ডা, তারপরে করে দেব ঠান্ডা। কে বলছিল বলেন তো? শেখ হাসিনা। হ্যাঁ, শেখ হাসিনা বলছিল। জানেন এর মধ্যে উনি কত বড় একটা ঘটনা ঘটাইছে, কিন্তু এটা ভাইরাল হয় নাই। ভাইরাল হয় নাই কেন জানেন?
আমাদের এই যে নমিনেশনটা চলে আসলো, এই নমিনেশন নিয়ে তো ভাই গতকাল, আজ এবং আগামী এক সপ্তাহ পুরা মাঠ গরম থাকবে। সবাই ভাই এইটা নিয়েই কথা বলবে। কারণ কি জানেন, এই এক নমিনেশনের কারণে বহু ঘটনা জন্ম দিবে। এই নমিনেশন কিন্তু বহু ঘটনা জন্ম দিবে। অলরেডি দেখেন না, ওই যে মেহেরপুর, চিটাগাং, আরো অনেক এলাকায় ধাও ধাও করে আগুন জ্বলতেছে। বাড়ি ঘরে না, রাস্তায়, বুঝছেন? ওই রাস্তায় টায়ার টুয়ার জমা কইরা ওইখানে আগুন জ্বলায় দেয়। কিন্তু আগুন জ্বালাইলে জ্বালাক, ঠিক আছে, এটা যদি একটা মাঠে জ্বালায় ঠিক আছে, কিন্তু এই রোডটা তো হাইওয়ে রোড। কত মা বোন তার সন্তান নিয়ে, কত বাবা তার কাজে, কত ভাই ব্রাদার তার চাকরির জন্য বহু দরকারে নিজের ঘর ছাইরা এই শহরের দিকে আসে অথবা গ্রামের দিকে যাইতে থাকে, নিজের বাড়ির দিকে যাইতে থাকে। কিন্তু রাস্তার মধ্যে যদি আটকা থাকে ঘন্টার পর ঘন্টা, তার কি দোষ? তার ভোট আপনার লাগবে না? লাগবে, আপনার সেই ভোটটা লাগবে। কিন্তু ওই শেষটা কাজ করতেছে না। কেন কাজ করতেছে না জানেন? কারণ সে যে দলটাকে সাপোর্ট করে বা কইরা আসতেছিল, আর এই 15 মাস যার জোরে সে লড়তেছিল, তাকে তো নমিনেশন দেয় নাই। নমিনেশন দিছে তো আরেকটা দলকে। কারণ একই জায়গায় তো ভাই 2-3 জন না ভাই, গণলে 10 জন পাবেন, 10 জন। এর আগেও এই কথাটা বলছি এবং এইটাও বলছিলাম যেদিন নমিনেশন দিবে ওই দিন ভাই যে প্রবলেমগুলো এই যে মানুষ দেখতেছে, মানুষের হাতে হাতে তো এখন ভাই মোবাইল, যেখানে যা ঘটতেছে এগুলো অনলাইনে চলে আসতেছে। ওই ঝিকার গাছায় কি ঘটতেছে আমি ঢাকায় বসে দেখতেছি, সেকেন্ডের মধ্যে ছড়ায় যাইতেছে। এতে কি মেসেজ যাইতেছে? ভালো মেসেজ যাইতেছে না, ভালো মেসেজ যাইতেছে না। এই যে সাংবাদিক ভাইরা, এরাও দেখবেন দৌড়ের উপরে থাকবে, এখন দৌড়ের উপরে। এদেরকেও কেউ মানবে না। কারণ কি জানেন? পুলিশকেই তো মানে না। একটু আগে দেখলাম গাজীপুরে এক সাংবাদিক গেছে, ওনার ক্যামেরা ট্যামেরা নিয়ে, কে গাছ কাটতেছে এই গাজীপুরে ভাই। এই যে গজারি গাছ দেখেন না, এক একটা গজারি গাছ, এগুলো হলো লৌহ গাছ, এটার আরেক নাম হলো লৌহ গাছ। এগুলো দিয়ে পাইলিং করে, অনেক দামে বিক্রি হয়। এগুলো সরকারি মাল, সব কিছু কাইটা লয়ে যাইতেছে। কারা নিয়ে যাইতেছে ওই ঘটনাটা আপনারা দেখলেই পাইবেন কোন একটা চ্যানেলে। যেন আমি একটু আগে দেখলাম ওই সাংবাদিক কেন ওইখানে ক্যামেরা নিয়ে তাকে প্রশ্ন করছে, এই কারণে ভাই পিটায়া হাড্ডি গুঁড়া করে দিছে। আরেকজন তো ক্যামেরা নিয়ে ভাগতেছে আর ভাগতেছে জান লইয়া। ইত্তেফাকে দেখলাম একটু আগে, ইত্তেফাকের অনলাইনে। এরকম দৃশ্য অনেক দেখতে পাইবেন এখন। কারণ কি জানেন? ওই যে যারা নমিনেশন পাইছে তাদের দল এখন জায়গা উঠবে, আর যারা নমিনেশন পায় নাই, যারা এতদিন ওই যে তাপালিং করছে, এরা এখন কোন দিকে যাবে? দেখেন, এরা ভাইয়ে ভাইয়ে দুশ্মন। যদি দুশ্মন না হবে, সেটা কেন মাইনা নিতে পারতেছে না যে আমার ভাই নমিনেশন পাইছে, ওকে আমি যদি গন্ডগোল করি আমার দলের বদনাম হবে। অবশ্য বদনাম ওনারা গায়ে মাখে না। ওই যে একটা গান ছিল না, নায়ক জাফর ইকবাল গাইছিল, উনি গায়কও ছিল নায়কও ছিল। নায়ক রাজ্জাকের ছবির একটা গান, হোক আরো বদনাম, হোক আরো আমি তো এখন নই তো কারো। আর এই বদনামটা রাজনীতিবিদরা মাইনা নেয়, মাইনা নিতে বাধ্য হয়। কিছু করার নাই তো ভাই। ওনারা বুঝে যে মানুষ সবকিছুই বুঝতেছে, ওরা আমাদেরকে নিয়ে হাসাহাসিও করে, এরকমও বুঝে। কিন্তু মানুষের থিঙ্কিংটাকে ওনারা জানে না। জানে ভাই, অনলাইনে এই কমেন্ট টমেন্ট পড়ে না, পড়ে ভাই, সব কিছুই পড়ে, সব কিছুই দেখে, তারপরও বদনামটা মাইনা নিতে হয়। এখানে একটা বাস্তবতা আছে, কঠিন বাস্তবতা, এটা আপনাদেরকে বুঝতে হবে। সেই বাস্তবতাটা কি জানেন? টাকা। টাকা। আপনার যতই নাম থাকুক না কেন, দাম নাই। টাকা না থাকলে আপনার দাম নাই। এই রাজনীতির জগতে, এই রাজনীতির জগতে ভাই মাল ছাড়তে হবে, নিজের পকেটের টাকা ঢালতে হবে, অথবা চান্দা তুইলা, গোপনে চান্দা তুইলা ওই টাকা ঢালতে হবে। না হলে আপনি কর্মী পাইবেন কই? নিরীহ মানুষের জন্য তো রাজনীতি না। এই যে নমিনেশন দিল, এটা কি দেখলো? নিশ্চয় একটা বিচার আচার করছে তো ভাই। ধরে নেন 1500 মানুষ নমিনেশন চায়, ওনারা 300 জনকে দিবে। 300 জনের মধ্যে আবার ওনাদের জোট আছে, ওই জোটের জন্য 63টা রাখবে, বাকিগুলা ওনারা দিবে। ওকে, এখন এই বাকিগুলা দিবার মধ্যে ওনারা কোন বিচারটা আগে আনবে? মানে কোন লোকটাকে আমি দিমু এবং কেন দিমু, কি কারণে দিমু, ওইটা তো বিচার করবে। ওই বিচারের মধ্যে কোনটা আগে আনে জানেন? কার কাছে টাকা আছে, টাকা আছে কার কাছে, ওইটা আগে বিচার করে। কারণ
টাকা থাকলেই আপনি সব কিছু ম্যানেজ করতে পারবেন। টাকা থাকলেই আপনি 1000 হোন্ডা পিছে নিয়ে সামনে 5 কোটি টাকার গাড়ির হুড খুইলা উপরে পা তুইলা দাঁড়াইতে পারবেন, হাত নাড়তে পারবেন। টাকা থাকলে, টাকা না থাকলে পারবেন না ভাই, হ্যাঁ পারবেন না। যাই হোক, এই টাকার কথা কেন বলতেছি বারবার? টাকা ছাড়া ভাই কাফনও কিনা যায় না, কবরও কিনা যায় না ভাই। নিজের পারিবারিক কবর হইলে অন্য কথা, কিন্তু কাফন কিন্তু তো টাকা লাগবে। এই টাকার বড় প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন এই রাজনীতিতে। কারণ কি জানেন, এই টাকা আপনি বুড়িগঙ্গায় ফেলে দিচ্ছেন না তো। আর এই ইনভেস্ট যারা করতে পারবে তারাই তালিকার প্রথমে চলে আসে। আর কি দেখে, তার এলাকায় ইমেজটা কেমন, এটা তো দেখে ভাই। টাকা থাকলেও ইমেজ আনা যায়। আমি ভাই 100টা গরু কোরবানি দিয়ে দিলাম, আপনারা দেখেন নাই এই যে আওয়ামী লীগ আমলে ওনাদের মন্ত্রীরা 500 গরু কোরবানি দিয়ে দিত, আর ওই গরুর মাংস গরিবরা পায়া দোয়াই তো করতো, উনাকে ভালোই তো বলতো। টাকা দিয়েই কিন্তু ওই ভালোটা কিনে নিতেছে। এই টাকাটা লাগবে, ওইটাও দেখে যে হ্যাঁ উনার ইমেজও ভালো, টাকাও আছে। আর কি দেখে, পিছনে ওনার কত লোক আছে। এলাকার মুরব্বীরা ওনারে কি চোখে দেখে ওইটাও বিচার করে। আর ওই মুরব্বীরা কেন ভালো বলে, এই জন্য ভালো বলে, মুরব্বীরা তো দেখতাছে ভাই এই লোকটা 500 গরু খাওয়াই দিতেছে, এই লোকটা জায়বত দিতেছে, এই লোকটা 5 জনের হজে পাঠাইছে, ও তো দেখতেছে। কিন্তু এইটা দেখতে পায় না, ওই টাকাটা কই থেকে আসতেছে। ওই তো কিছুদিন আগেও ভাই রিক্সাতে চলতো, বাসে চলতো, এখন গাড়ি কিভাবে আসলো, এখন তার বিদেশে কিভাবে বাড়ি হইলো, বারবার বিদেশে যাওয়া আসা করে, কাশি দিতে হইলো, ব্যাংকক যায় চিকিৎসা করে, এত টাকা পাইলো কই, ওইটা বিচার করে না। কারণ ও তো মাল খরচ করতেছে, জমাইতেছে ভাই 12 আনা 4 আনা খরচ কইরা প্রশংসা কুড়ায় নিতেছে। যার জন্য ভাই রাজনীতিতে ভাই নিরীহ মানুষের দাম নাই। ওই যে বলে না, কে কত পপুলার তাকেই আমরা আগে প্রাধান্য দিব। আপনারা যদি পপুলার লোককেই প্রাধান্য দেন, তাহলে আপনাদের এই যে উজ্জ্বল সাহেবের কথা বলি, মেগা স্টার উজ্জ্বল সাহেব ভাই, ওনাকে আমি অনেক সম্মান করি, আবার উনি আমার পাড়া প্রতিবেশীও। ওনাকে আমি দেখছি ভাই এখন থেকে না, শহীদ জিয়াউর রহমানের আমল থেকে। শহীদ জিয়াউর রহমান যখন হ্যাঁ না ভোট দিয়ে 77-এ যখন হ্যাঁ না ভোট দিয়ে ক্ষমতায় আসে, ওই হ্যাঁ না ভোটের মাধ্যমে ক্ষমতায় আইসা উনি বেশ কিছু ভালো ভালো মানুষকে রাজনীতিতে টেনে নিল। এর মধ্যে বি চৌধুরী, ডাক্তার বি চৌধুরী, ওই যে মগবাজারে একটা ডাক্তারের গলি আছে না, ওই ডাক্তারের গলির নামটা কিন্তু ওই বি চৌধুরীর নামে। অনেক পপুলার, অনেক ভালো মানুষ ছিল ভাই উনি। জানেন এই ভালো মানুষগুলাকে এইভাবে খুঁজে বাইর করছে। এর মধ্যে এই যে নায়ক উজ্জ্বল সাহেব, হ্যাঁ আমাদের উজ্জ্বল সাহেবকে কিন্তু শহীদ প্রেসিডেন্ট কাছে ডাইকা নিয়া বলছে যে তুমি কালচারাল সাইডটা দেখো, তোমাদের মধ্যে থেকে ভালো মানুষগুলা রাজনীতিতে জড়িত হও, দেশের জন্য কিছু করো। ওই থেকেই কিন্তু এই উজ্জ্বল সাহেব বিএনপির সাথে আছে। এই যে আওয়ামী লীগের আমলে ফেসবুকে ভাই সবসময় পোস্ট করতো, দেখতাম তো ভাই, মাঝে মাঝে ভয়ও পাইতাম, মাঝে মাঝে ভয় পাইতাম, হায় হায় কোন বিপদে না পড়ে। দেখেন এই যে আসিফ আকবর সাহেব, উনি কোন জায়গায় গান গাইবার কোনো অনুমতি পাইতো না, বিশেষ করে আমাদের এই চ্যানেলগুলাতে। কেন? উনি বিএনপি করে। একই কাজ হয়েছে এই যে মনির খানের সাথে। হ্যাঁ এই মনির খান আমার বোমা হামলার ছবিতে বধূ বধূ ওগো বধূ ওই গানটা গাইছিল, খুবই ভালো গায়ক, মানুষ হিসাবেও চমৎকার। এই মানুষটাও কিন্তু রাজনীতি করে বইলা, মানে বিএনপি করে বইলা কেউ তাকে ডাকে নাই, কোনো চ্যানেলে গান গাইতে পারে নাই, এক কোণাতে ফেলা রাখছিল। ঠিক তেমনি কনক চাপা আপা, হ্যাঁ উনিও আমার ছবিতে গান গাইছে, ওই কনক চাপা আপা এবং এই যে নেন্সি এবং আরো অনেকেই আছে। এদের মধ্যে থেকে কি একজনকেও ডাকা যাইতো না, একজনকেও বলা যাইতো না যে ভাই ঢাকার অমুক জায়গা থেকে আপনি দাঁড়ান, এদের চেয়ে পপুলার কেউ আছে? আপনারাই বলেন কেন ডাকে নাই? ওই যে তাদের কাছে তো টাকা নাই, ওরা দল পালবে কি কইরা, ওই যে হোন্ডার তেল দিবে কি কইরা, হাজার হাজার লোককে যে সাথে নিয়া মিছিল কইরা দেখাবে, ওই ক্ষমতা তো নাই। আর কি ক্ষমতা নাই? অনলাইনে আইসা ফকিন্নির বাচ্চা, বান্দির পুত, এগো বাড়ি ঘরের ঠিকানা নাই, হ্যাঁ বলছে না চাল নাই চুলা নাই, বাপের নাম নাই, এরা এসে জুলাই গণ অভ্যুত্থানে এদের জন্মে ঠিক নাই, এরকম কথা বইলা চিঠি খাইছে না, নোটিশ পাইছে এবং তাকে একটা সাইড করে রাইখা দিছে। সে লোকও কিন্তু নমিনেশন পাইছে। তার মানে কি জানেন? ওইটাই তার পুরস্কার, ওইটাই তার পুরস্কার, পুরস্কার দেওয়া হয়েছে।
আরেকজনের কথা বললে হয়তো খেইবা যাবেন আপনারা। হ্যাঁ, ওনার পক্ষে বলুন, কে জানেন? রুবিন ফারহানা। হ্যাঁ, ওনার পক্ষে বলুন। দেখেন, একটা জিনিস খেয়াল করেন, হয়তো আপনারা বলবেন ওই মিয়া উনি তো শেখ হাসিনার কাছে 10 কাঠা জমি চাইছিল, এই প্রশ্ন তুলবেন। যাই হোক, ওই প্রশ্নটাকে নিয়ে আমি তর্ক করতে চাই না। লোভ কাজ করে মানুষের ভিতরে, যদি পায়া যাইতো, যদি লটারি লাইগা যাইতো, ওই অ্যাঙ্গেলে গেছে। কিন্তু অনলাইনে আইসা প্রতিবাদ করছে, ধরে নেন কেউ শিখাই দিছে ওই সাইড থেকে যে তুমি প্রতিবাদ করো, তোমার আমি অ্যারেস্ট করুম না, ধরে নেন। কিন্তু সাধারণ মানুষ তো বুঝতো না, সাধারণ মানুষ তো দেখছে হায় হায় দেখো বিএনপির জন্য লইরা যাইতাছে, এক একভাবে লইরা যাইতাছে। কিন্তু ওই মানুষটাও কিন্তু নমিনেশন পাইলো না, হয়তো পাইতেও পারে, একটা সাইড করে রাখছে। কারণ কি জানেন? এর মধ্যে কিছু স্ক্যান্ডাল হয়ে গেছে ওনার সাথে। ওই যে ডাক্তার সাহেবের সঙ্গে ওনার একটা স্ক্যান্ডাল, সত্য মিথ্যা জানি না, এইসব স্ক্যান্ডালে কিন্তু ক্ষতি করছে। কারণ কি জানেন? আনম্যারিড নারীদেরকে নিয়ে না মানুষ অনেক গুজব ছড়ায় ভাই, গুজব ছড়ায় মজা পায়, এগুলো মানুষের নেচার। দেখেন না, রাস্তাঘাটে পিছলায় কেউ আশা খেয়ে পড়ে গেলে আমরা হাইসা দেই না। এটার মানে কি জানেন? মানুষকে নিয়ে হাসাহাসি করতে আমরা পছন্দ করি অবচেতন মনে। ওই যে উনি বিয়ে শাদী করে নাই, এটা নিয়ে এত স্ক্যান্ডাল ছড়ায়। এখন উনি বিয়ে করবে এটা না করবে এটা আমার ব্যাপার না, বিয়ে না করাই ভালো আমি মনে করি। বদনাম হোক আরো, বদনাম হোক আরো, আমি তো এখন নই তো কারো। ওই গানটা গাইবে, অসুবিধা কি? ভিডিওটা শেষ করার আগে বলতেছি, এত উত্তেজিত কেন, এত চিৎকার দিতেছি কেন? সত্যি কথাটা শুনবেন। সত্যি কথা কি জানেন? আমার একটা এসি আছে, পুরানা এসি, ঘড়ঘড় করে আওয়াজ হয়। আমি ওর আওয়াজের উপরে যাইতে চাই, এই জন্য জোরে কথা বলি, এটা আমার নেচার। হ্যাঁ ভাই, কাজের সময় বুঝছেন আমি এরকম ঝগড়াটে মুডে থাকি, আবার হাসি মুডেও থাকি। আজকে খুব হাসি লাগতেছে এই জন্য যে এর পিছনে কারণ আছে। শাপলার সঙ্গে কলি ধরায় দিছে। এই শাপলা কবে ফুটবে জানি না, কিন্তু এই শাপলা একটা ভুল করছে, মারাত্মক ভুল করছে। আরে ভাই, বট গাছের নিচে তো দুব্বা ঘাসও হয় না। ওনারা দিল নমিনেশন ঘোষণা গতকালকে, আজকে আইসা আপনারা জানাইলেন কে কোথা থেকে নমিনেশন পাইতেছেন, ঢাকার থেকে কোথায় দাঁড়াবেন, ডিস্ট্রিক্ট থেকে কোথায় দাঁড়াবেন, এরকম 10-12 জনের কথা বললেন। এটা তো আরো 3 দিন পরও বলা যায়।